শি ইজ এ বিউটিফুল লেডি। কলেজের হলরুমে লাল শাড়ি পরিহিতা নৃত্যরত রমণীকে দেখে থমকে যায় আদনান। সাথে সাথে সেই নারীর রূপের প্রশংসা স্পষ্টভাবে বেরিয়ে আসে তার মুখ থেকে। পিছন থেকে কয়েকজন তাকে চেয়ারে বসতে বলে ব্যস্ত হলেও সে মঞ্চের নৃত্যরত নারীকে পলকহীন চোখে দেখেই যাচ্ছে। হঠাৎ কোনো একজনের ডাক কানে পৌঁছাতেই সজ্ঞানে ফিরে আসে আদনান। বাম পাশে দাঁড়ানো লোককে উদ্দেশ্য করে বলে, এই মেয়েটাকে আমার চাই, খোঁজ করো সে কে, পুরো ডিটেলস আমার চাই, আজই চাই। লোকটা মাথা হ্যাঁ সূচক মাথা ঝাঁকায়, উল্টো জিজ্ঞেস করে, স্যার, মেয়েটা এখান থেকে নামলে জিজ্ঞেস করব গিয়ে। ওখানে যারা অনুষ্ঠান পরিচালনা করছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো মেয়েটার নাম কি। নাম শুনে অফিস থেকে পুরো ডিটেলস নাও। সব কিছু আমাকে কেন শিখিয়ে দিতে হবে? ঘটে কিছু নিয়ে আসোনি? লোকটার কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। আদনান সামনের সারিতে বসে মনোযোগ দিয়ে মেয়েটাকে দেখে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়েকে তার এতটা মনে ধরল। এক দেখাতেই যে মেয়েকে ভালো লেগে যায় সেই মেয়ের রূপের প্রশংসা করতেই হয়। আদনান এখানে অল্প কিছুদিন হলো ইউএনও হয়ে এসেছে, উপজেলার পাশাপাশি কলেজ। প্রিন্সিপাল তার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তোলায় আজ আদনান এখানে আমন্ত্রিত। প্রথমে ব্যস্ততার জন্য না আসতে চাইলেও পরবর্তীতে আজহার সাহেবের জোরাজুরিতে চলে এসেছেন। আদনানকে দেখে আজহার সাহেব জায়গা পরিবর্তন করে তার পাশে এসে বসে। দুজনে একে অপরের সাথে কুশল বিনিময় করে। দুজন কথা বলছিলেন, এমন সময় মাইক্রোফোনে একটা মেয়ের গলা ভেসে আসে। মেয়েটা হাসি মুখে বলছে, ধন্যবাদ জানাই নওশীল হাওলাদারকে এত সুন্দর একটা নৃত্য পরিবেশনের জন্য। আদনান সেদিকে তাকাতেই দেখে মেয়েটা আর মঞ্চে নেই। মনে মনে বিড়বিড় করতে থাকে, মেয়েটার নাম নওশিন। নওশিন নওশিন নাচ শেষ করে হলরুম থেকে বের হয়ে সোজা পাশের বিল্ডিংয়ে চলে যায়। বাইরেই ইলমাকে দেখে তার দিকে পা বাড়ায় নওশিন। কাছাকাছি গিয়ে বুঝতে পারে ইলমা কারোর সাথে ফোনে কথা বলছে। নওশিন ইলমার বাহু ধরে টেনে নিয়ে এসে বলে, দোস্ত আয় না, আমি চেঞ্জ করব। আমি একা একা চেঞ্জিং রুমে থাকতে পারবো না, কেউ নেই ওখানে। ইলমা ফোনের ওপাশের ব্যক্তিকে হোল্ড করতে বলে নওশিনকে বলে, দোস্ত, সাবিত কল দিয়েছে, একটু কথা বলছি। আমি বাইরেই আছি, তুই প্লিজ গিয়ে চেঞ্জ করে আয়। রুমের ভেতরে নেটওয়ার্ক নেই। একটু পর কথা বল, 5 মিনিট লাগবে শুধু। আমি বাইরেই তো আছি, তুই যা প্লিজ। হুম। নওশিন মন খারাপ করে ইলমাকে রেখে নিজেই চেঞ্জিং রুমের দিকে এগোয়। সে যা ভেবেছিল তাই, এখানে আশেপাশে কেউ নেই। নওশিন সাহস করে রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। শাড়ি পরে সেই গরমে আর থাকতে পারছিল না, তাই নাচ শেষ করে চেঞ্জ করতে চলে এসেছে। নওশিন সুইচ বোর্ডের দিকে যেতেই দরজাটা ঘটাং করে বন্ধ হয়ে যায়। নওশিন সুইচ বোর্ডে সুইচ টিপে যাচ্ছে, কিন্তু লাইট অন হচ্ছে না। নওশিনের নেকটোফোবিয়া আছে, অন্ধকার তার কোনো মতেই সহ্য হয় না। ভয়ে নওশিনের শরীর কাঁপতে থাকে। চিৎকার দিয়ে ইলমাকে ডাকবে তার আগেই কেউ নওশিনের মুখে চেপে ধরে। সাথে সাথে নওশিনের প্যানিক অ্যাটাক হয়ে যায়। ভয়ে কাঁপতে থাকে সে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ নওশিনের কানের কাছে কেউ মুখ নিয়ে এসে পুরুষালী গলায় বলে ওঠে, আমি বলেছিলাম আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতে। আমাকে খুব বাজে লাগে কি? এই যে এখন আমি আস্তে আস্তে তোমার সমস্ত শরীর ছুঁয়ে দেব, ভালো হবে না বলো? আজকের পর থেকে আর কেউ তোমার দিকে মুগ্ধ নজরে তাকাবে না। কারো মনে তোমাকে পাবার কামনা মাথায় চারা দিয়ে উঠবে না। তুমি শুধু আমার। আমি আমার জিনিসের কারো নজর সহ্য করতে পারি না নিশু। কথা শেষ করেই সেই ব্যক্তি নওশিনের গলায় ঠোঁট ছুঁয়ে দেয়। নওশিনের সারা শরীর কেঁপে ওঠে, মুখ দিয়ে গোঙানির আওয়াজ বেরোচ্ছে। নওশিন বুঝতে পারে সামনে দাঁড়ানো পুরুষটা আর কেউ নয়, সে হচ্ছে সাব্বির। সে এই রুমে কিভাবে এলো সেটাই বুঝতে পারছে না নওশিন। নিজেকে সামলে নেওয়ার খুব চেষ্টা করে যাচ্ছে সে, কিছুতেই নিজের ভীতি আর দুর্বলতার সাথে পেরে উঠছে না। সাব্বির ডান হাতটা নওশিনের পেট ছুঁতেই চোখের পানি গড়িয়ে পড়ে নওশিনের। আজ কি তবে সে নিজের সম্ভ্রম হারাবে? মনে মনে সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছে, খুব করে চাইছে কেউ এখানে এখনই চলে আসুক আর তাকে এই বিপদ থেকে উদ্ধার করুক। নওশিনের হাত দুটো অবশ হয়ে আসছে। সাব্বির আরও নোংরাভাবে নওশিনকে স্পর্শ করার প্রস্তুতি নিতেই নওশিন সামনের দিকে পা ভেঙে দ্রুততার সাথে হাঁটু উঁচু করে সাব্বিরের তলপেটে আঘাত করে। পরপর দুইবার দুই জায়গায় লাগে, সাথে সাথে নিজের শরীরের সেই অংশের প্রচণ্ড ব্যথায় কুঁকিয়ে ওঠে সাব্বির।
বেঞ্চের উপর পড়ে গিয়ে ও মাগো বলে চিৎকার দিয়ে ওঠে। নওশিন সেই সুযোগে দেয়াল হাতড়াতে হাতড়াতে দরজার কাছে এসে দরজা খুলে বাইরে চলে আসে। বাইরে বারান্দায় তখন ইলমা ছিল না। নওশিন এক প্রকার খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে যায়। মাথা ঘুরছে, তার সাথে যেন সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে আসছে। নওশিন সোজা হলরুমের দিকে এগোতে থাকে, কিন্তু তার পা আর চলছে না। সেখানেই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে যায় সে। চোখ বন্ধ হয়ে আসছে তার। আবছা চোখে দেখতে পায় সামনের দিক থেকে সাদা পাঞ্জাবি পরিহিত কেউ তার দিকে ছুটে আসছে। তার পিছনে হয়তো আরো কয়েকজন আসছে, কিন্তু তা স্পষ্ট দেখতে পায় না নওশিন। চারপাশ নিকষ অন্ধকারে ছেয়ে যায়। জ্ঞান হারায় সে। একজোড়া হাত তাকে সযত্নে আগলে নেয়। আশেপাশের স্টুডেন্টরা তাকিয়ে তাকিয়ে আদনানের কর্মকাণ্ড দেখছে। আদনান নওশিনকে বুকের সাথে বাম হাত দিয়ে জড়িয়ে রেখেছে। প্রিন্সিপাল এবং দুজন সহকারী ম্যাম দৌড়ে সেখানে এসে উপস্থিত হয়। নওশিনকে রেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। রেস্টরুমের একপাশে একটা ছোট রুমের মতো ব্যবস্থা করা হয়, যেটা সাধারণত শয়নকক্ষ হিসেবেই পরিচিত। এটা ছাত্রীদের জন্যই তৈরি করা হয়েছে। অনেক সময় অনেকে অসুস্থ হয়ে যায়, যাদের এখানে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। নওশিনকে শুয়ে দেওয়ার কিছুক্ষণ পরই ইলমা দৌড়ে সেখানে আসে। ইলমা এসে ক্লাস টিচারের সাথে কথা বলে জানতে পারে নওশিন হলরুমের সামনে মাঠের মধ্যে এসে জ্ঞান হারিয়েছে। আদনান বাইরে দাঁড়িয়ে নওশিনের জ্ঞান ফিরে আসার অপেক্ষা করছে। ভেতরে কয়েকজন ম্যাম ও নওশিনের বান্ধবী আছে, তবুও যেন এক মুহূর্তের জন্য নিশ্চিত হতে পারছে না সে। এত অল্প সময়ে এই মেয়েটা এত মায়া তৈরি করলো কিভাবে, সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছে আদনান। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো মেয়েটা কি জাদু জানে? যদি নাই জানে তবে এত টানছে কি করে? নওশিন যখন আদনানের হাতের উপর জ্ঞান হারায় তখন খুব কাছে থেকে দেখেছে সে তাকে। কি সুশ্রী তার মুখ। ভেতর থেকে নওশিনের ক্লাস টিচার নাজনীন বাইরে এসে আদনানকে উদ্দেশ্য করে বলে, স্যার, নওশিনের জ্ঞান ফিরেছে, কিন্তু হয়তো কিছু দেখে ভয় পেয়েছিল জ্ঞান হারানোর আগে। মেয়েটা এখনো খুব ভয় পেয়ে আছে। ওনার সাথে দেখা করা সম্ভব হবে এখন? জি, আসুন। আদনানের পাশে প্রিন্সিপাল আজহার সাহেব দাঁড়িয়েছিলেন। আদনান আজহার সাহেবকে বলে, চলুন তাহলে ভেতরে গিয়ে শুনি কি হয়েছিল ওনার সাথে। নওশিনকে জানালার পাশে সোফাতে বসানো হয়েছে। নওশিন সেখানেই নিজেকে গুটিয়ে নিয়ে বসে আছে। আদনান সেখানে যেতেই একজন চেয়ার এনে দেয়। আদনান নওশিনের নিকটে চেয়ার টেনে বসে। সে স্পষ্ট বুঝতে পারছে নওশিন এখনো ভয় পাচ্ছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সামনে আরো একটা অপরিচিত পুরুষকে দেখে ঘাবড়ে যায় নওশিন। আদনান নওশিনকে বিচলিত হতে দেখে বলে ওঠে, এখানে কাউকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, নিজেকে একটু শান্ত করুন। পানি খাবেন? নওশিন হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আজহার সাহেব পিছনে তাকিয়ে আয়াকে ইশারা করতেই সে পানি আনতে চলে যায়। পানি এনে দেওয়ার পর গ্লাসের সবটুকু পানি খেয়ে নেয় নওশিন। গ্লাসটা পাশে রেখেই বলে, আমি রুমে গিয়েছিলাম চেঞ্জ করতে, কিন্তু আমার আগেই ওখানে কেউ উপস্থিত ছিল। রুমে অন্ধকার করে রাখা হয়েছিল। আমাকে খুব বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছে সে। জড়িত স্বরে কথাগুলো বলে মাথা নিচু করে ফেলে সে। সুশ্রী সুগঠিত মুখখানা যেন পাংশুবর্ণ ধারণ করে। নওশিনের কথা শোনা মাত্র আদনানের চোয়াল শক্ত হয়ে যায়। আজহার সাহেবকে বলে ওঠে, সিসিটিভি চেক করুন, দেখুন কার এত বড় সাহস হয়েছে কলেজে এসে কলেজের মেয়ের সাথে এমন ব্যবহার করার। আজহার সাহেব সাথে সাথে অফিস সহকারীকে বিষয়টা দেখতে বলেন। আদনান নওশিনের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার ভয় পাবার প্রয়োজন নেই, আমি বিষয়টা দেখছি। চলুন আপনাকে বাসায় পৌঁছে দেই আমার গাড়ি করে। নওশিন ধীরে ধীরে নিজের জড়তা কাটিয়ে বলে, সেটার প্রয়োজন হবে না, আমি বাসায় চলে যেতে পারবো। পাশে থেকে ইলমাও বলে, স্যার, আমাদের দুজনের বাসা পাশাপাশি, আমরা একসাথে যাতায়াত করি, সমস্যা হবে না হয়তো। আপনারা দুজনেই চলুন আমার গাড়িতে, আপনাদের সাথে কিছু কথাও আছে। ওনাকে একা ছাড়তে মন সায় দিচ্ছে না। আদনানের কথায় তার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে নওশিন। মনে মনে ভাবে, এই লোকটা এত গুরুত্ব কেন দিচ্ছে আমার প্রতি? কে উনি? গলায় কারো ঠোঁটের স্পর্শ পেতেই কান্না করে ওঠে নওশিন। দুই হাতে বেঁধে রাখা হয়েছে, মুখেও কাপড় গুজে দেওয়া। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে নওশিনের। চারিদিক অন্ধকার, কোথাও এতটুকু আলোর ছিটে ফোটাও নেই। মুখে কাপড় থাকায় চিৎকার করতে পারছে না। নিজের মুখের কাছে অন্য কারো নিঃশ্বাসের শব্দ আরো গাঢ় হতে থাকে। নওশিন কি করবে কিছুতেই বুঝে উঠতে পারছে না। বোবায় ধরার মতো সমস্ত শরীর যেন অসাড় হয়ে আসছে। ধীরে ধীরে অনুভূতি শূন্য হয়ে পড়ছে নওশিন। কোনো রকম দুঃসাহস দেখানোর সুযোগ যেন সে পাচ্ছে না। অন্ধকার কেন তাকে এত গিলে খাচ্ছে,
স্পর্শগুলো যেন কেমন হিংস্র হয়ে উঠছে। নিকটে থাকা পুরুষের মন রোমশ ভুরুযুগল গাল স্পর্শ করছে। বিশ্রী কটু ঘামের গন্ধও পাচ্ছে সে। নওশীন তার শরীরের সমস্ত জোর দিয়ে চিৎকার দিতেই পাশে থেকে স্নেহা তার বাহু ধরে ঝাঁকাতে থাকে। পাশের বেডগুলো থেকে প্রীতি, অনু, নোয়া উঠে আসে। স্নেহার ধাক্কাধাক্কিতে নওশীন চোখ খুলে এদিক ওদিক দেখতে থাকে। মাথার উপরে ফ্যান চলা সত্ত্বেও ঘেমে একাকার অবস্থা। বিছানা ছেড়ে উঠে বসে নওশীন। পাশে 4 বোনকে দেখে বুঝতে পারে ওটা স্বপ্ন ছিল। নোয়া নওশীনের ডান পাশে বসে বুকের সাথে জড়িয়ে নেয় নওশীনকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, নিশু, বাজে স্বপ্ন দেখেছিস? নওশীন শুকনো ঢোক গিলে বলে, পানি খাবো আপু, আমার গলা শুকিয়ে গেছে। নোয়া অনুকে ডেকে পানি নিয়ে আসতে বললে অনু রুম থেকে বের হয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দেয়। নওশীন সম্পূর্ণ পানি একদমই খেয়ে নেয়। নওশীনকে বেশ অবিন্যস্ত দেখাচ্ছে। আজকে চুল বেঁধেও ঘুমায়নি সে। প্রীতি নিজের আগ্রহ দমিয়ে রাখতে না পেরে বলে ওঠে, আজকে কিছু হয়েছে তাই না? তখন ইলমা কি যেন বলতে চাচ্ছিল, তুই থামিয়ে দিলি। স্নেহা সন্দিগ্ধ চোখে নওশীনের দিকে তাকায়। কপালে হাত দিয়ে দেখে গায়ে একদম ঠান্ডা। কপালে ঘাম থাকায় স্নেহার হাত ভিজে যায়। এক মুহূর্ত বিলম্ব না করে বলে, জ্বর তো নেই, একদম সুস্থ আছিস দেখছি। এবার বেশি ভনিতা না করে ঝেড়ে কেসে বল তো দেখি কি হয়েছে আজ। প্রীতি এবার পাশে থেকে বলে ওঠে, নওশীন, আমরা কিন্তু নিজেরা নিজেদের মধ্যে কথা দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? আমরা কথা দিয়েছিলাম আমাদের কথা অন্য কেউ না জানলেও আমরা 5 জন অন্তত একে অপরের কথা জানবো, কেউ কোনো কথা লুকাবো না। তাহলে তুই আজ কথা রাখছিস না কেন? নওশীন সবার দিকে একবার চোখ বুলিয়ে নেয়। সবাই বেশ আগ্রহে তার দিকে তাকিয়েছে। নওশীন একটা জোরে শ্বাস ফেলে সবটা বলা শুরু করে। নওশীনের কথা শুনে মাঝের দিকে সবার ভুরু কুঁচকে গেলেও সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। নওশীনের কথা শুনে প্রীতির রক্ত যেন টগবগিয়ে ওঠে। সে 5 বোনের মধ্যে একটু বেশি প্রতিবাদী ধরনের। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, শালারে আবার শূন্যতে খাতনা দিতে ডাক্তারের কাছে পাঠাইলি না? ডক্টরকে টাকা দিয়ে গোড়া শুদ্ধ কেটে দিতে বলতাম। জানোয়ার কোথাকার, এসব শুনলেই খুন করে ফেলতে ইচ্ছা হয়। স্নেহা প্রীতির কথায় কোনো পাত্তা না দিয়ে বলে ওঠে, নিশুর তো ব্যক্তিগত বেড়া আইসে পড়ছে। নিশুর তো ব্যক্তিগত বেড়ার সাথে বসন্ত চলে আসার কথা। আমি মনে হয় সিঙ্গেল মরবো। অনু পাশে থেকে গান গেয়ে ওঠে, মেরি সপনো কি রাজা কব আয়েগি তো। সবার কথা শুনে বিরক্ত লাগছে নওশীনের। সবাইকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলে, আমার সাথে আজ এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর তুই ইওনাকে নিয়ে মজা লুটছিস। শুধুমাত্র প্রীতিই আমার কষ্টটা বুঝলো। তোরা সব কটা লুচ্চামি শুরু করেছিস। নোয়া সবাইকে চোখ টিপে ইশারায় চুপ করতে বলে। সবাই নওশীনকে ডেকে ডেকে দেখিয়ে মুখে আঙুল দেয়। নওশীন এবার সবার কাণ্ড দেখে খিলখিলিয়ে হেসে ওঠে। নোয়া এবার সবার মতো নিজেও মজা করতে শুরু করে। নওশীনকে নিজের কাঁধে দিয়ে ধাক্কা দিয়ে বলে, ইউএনএও কেমন দেখতে? নওশীন মুচকি হেসে বলে, বয়স্ক তো জানি না, তবে দেখতে এক কথায় 25 বছরের সুদর্শন যুবক। প্রেম করবা? কিন্তু তোমার তো একটা বপ্পেন আছে, কি হবে এখন? গাড়িতে আসার সময় নম্বর চাইনি, দেখে কি মনে হয়েছে রে? বিবাহিত নাকি সিঙ্গেল? স্নেহার প্রশ্নে নওশীন বলে ওঠে, গাড়িতে শুধু সাব্বিরের বিষয়ে জিজ্ঞেস করেছিল। মানুষকে দেখে কি বোঝা যায় কিছু? অন্যদের দেখে বোঝা গেলেও ওনাকে দেখে আমি কিছুই বুঝতে পারিনি। নিজের মানুষ থাকতে আমি অন্য কাউকে কেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে যাব? নওশীনের কথার পরিপ্রেক্ষিতে অনু বলে ওঠে, তোমার এই রিলেশন বেশি দিন টিকবে না চান্দু। মানুষ চোখের আড়াল হইলে যা ইচ্ছে তাই করতে পারে। তোমার সে বেটা তোমার আড়ালে কত কিছু করছে সেটা তুমি নিজেও জানো না। সুন্দর দেখতে, স্মার্ট, 90% ছেলেরই ছুকছুকানি স্বভাব। তোমারটারে দেখেই লুচ্চা মনে হয়। কই, আমি তো কিছু করি না। আমিও তো নুহাসের চোখের আড়ালেই আছি। আমি যেহেতু কিছু করছি না, তাহলে আমি ওর উপর বিশ্বাস রাখতেই পারি। নওশীন প্রেমে অন্ধ হয়ে আছে। এটা নোয়া, প্রীতি, অনু, স্নেহা সবাই জানে। ছেলেটা কি মন্ত্র পড়ে বশ করে রেখেছে কে জানে। এতক্ষণ নোয়া বলে ওঠে, এই তোরা ঘুমাবি না? ওই হাঁসের বাচ্চার কথা আমার এত রাতে শুনতে ইচ্ছে করতেছে না। প্রীতি সবার কথায় বিরক্ত হয়ে নিজের বিছানায় চলে যায়।
ইম্পর্ট্যান্ট একটা কথা থেকে সবাই কিভাবে বিনোদনের লাইনে চলে যেতে পারে তা সে বাদে সবাই জানে। নোয়া ঘড়িতে তাকিয়ে দেখে 2:30 বাজতে চলেছে। সবাইকে ঠেলে নওশিনের বিছানা থেকে তুলে দেয়। সবাইকে ঘুমাতে নিজেদের বিছানায় চলে যেতে বলে। বিছানা ছেড়ে সবাই চলে গেলে স্নেহাও শুয়ে নওশিনকে বলে, তাড়াতাড়ি শুয়ে পড়, মাঝরাত এখন। নওশিন বালিশের নিচে থেকে ফোন হাতে নিয়ে দেখে নুশান আজ তাকে কোনো টেক্সট করেনি। ফোনটা বালিশের নিচে না রেখে পাশেই চার্জে দিয়ে রাখে। খারাপ স্বপ্ন যেন না দেখতে হয় তাই আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে পড়ে। ভোর 6টা। পরিজান বেগম ফজরের নামাজের জন্য উঠে অজু করে 5 নাতনিকে ডেকে তুলে অজু করতে পাঠিয়ে দেয়। পরিজান বেগমের কোনো ছেলে নেই। 4 মেয়ের 5 মেয়েকে নিজের কাছে রেখেছেন। বিরাট একটা পুরনো নকশার বাড়িতে শুধুমাত্র 7 জন মানুষ থাকে। পরিজান বেগমের স্বামী মুহিব শেখ আর 5টা নাতনি। বাড়ির সামনেই সদর দরজার পাশেই বড় একটা ঘর আছে। সেখানে স্বামী স্ত্রী দুজন থাকেন যারা বাড়ি দেখাশোনা করে। বাড়ির সবার অভ্যাস ফজরের নামাজ শেষ করে মুহিব শেখ মসজিদ থেকে বাড়িতে আসলেই সবাই বাইরে হাঁটতে বের হবে। বাইরে থেকে এসে সবাই 1 কাপ করে চা আর কিছু বিস্কুট নিয়ে পড়তে বসে যাবে। আজও তার অন্যথা হলো না। মুহিব শেখ মসজিদ থেকে আসার পর প্রতিদিনের মতো বাহির থেকে হেঁটে বাড়ি এসে সবাই পড়তে বসে যায়। ঘড়িতে 8টা বাজতেই নওশিন, স্নেহা আর অনু কলেজের জন্য রেডি হতে চলে যায়। স্নেহা আর অনু একই কলেজে পড়ছে। অনু ইন্টার ফার্স্ট ইয়ারে। সামনের মাসে এক্সামের জন্য পড়ার চাপ তার একটু বেশি। খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে 3 জন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বের হতেই স্নেহা আর অনু এক রাস্তায় চলে যায় আর নওশিন আরেক রাস্তায়। একটু সামনে এগিয়ে যেতেই দেখে ইলমা রাস্তার পাশে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। কলেজ খুব একটা দূরে না হওয়ায় বেশিরভাগ দিন দুজন পায়ে হেঁটেই গল্প করতে করতে চলে যায়। বাড়ি থেকে কলেজের দূরত্ব প্রায় 15 মিনিটের। গল্প করতে করতে গেলে সময় বেশি মনে হয় না। নওশিন আর ইলমা হাঁটতে হাঁটতে উপজেলার সামনাসামনি আসলে এদিক ওদিক তাকিয়ে বলে, এখন যদি দি হ্যান্ডসাম আদনান সাহেবের সাথে দেখা হয়ে যায় কেমন হবে বলতো? খুব বাজে হবে ইলু, এসব মুখেও আনিস না। আমার বাড়ির বাদরগুলো এই লোককে খুব জ্বালিয়েছে রে, তুই আর জ্বালাস না। আমার কিন্তু কালকে ওনাকে দারুণ লেগেছে। যাই বলিস, লোকটা কিন্তু হেপি হ্যান্ডসাম। ছি ইলু, তোর না বয়ফ্রেন্ড আছে? ভালো হয়ে যায় সময় থাকতে। যা ইচ্ছে বল, আমি এখন মনে প্রাণে চাইছি আদনান সাহেব সামনে এসে দাঁড়াক। পিছনে গলা খাকারির আওয়াজ শুনে দুজনে দাঁড়িয়ে যায়। নওশিন আর ইলমা একে অপরকে দেখছে। পিছন থেকে ভারী গলায় কেউ বলে ওঠে, এই যে শুনছেন? নওশিন আর ইলমা দুজনই ধীরে ধীরে পিছনে তাকায়। পিছনে একটা মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে। ইলমা পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বিরক্তি ভাব নিয়ে বলে, জি বলুন। সামনে দাঁড়ানো লোকটা আমতা আমতা করে বলে, আসলে আমার হাতের এই কাগজগুলো ফটোকপি করতে হবে, দোকান খুঁজে পাচ্ছি না। নওশিন বুঝতে পারে লোকটা হয়তো এখানে নতুন, কোনো কাজে আসতে পারে, তাই হয়তো কিছু চিনতে পারছে না। তাই সে আঙুল দিয়ে সামনের দিকে দেখিয়ে দিয়ে বলে, ওই যে রাস্তার ওপাশে সোজা আরেকটা যে রাস্তা আছে না, ওখান দিয়ে 2 মিনিট হেঁটে গেলেই একই সারিতে কয়েকটা দোকান পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। লোকটা পাশ কাটিয়ে চলে যেতেই ইলমা গা ঝাঁকিয়ে দিয়ে বলে, খেলবো না, ইটস টোটালি আনফেয়ার। আদনান স্যার কেন আসলো না? তুই ওনাকে নিয়ে পড়ে থাক এখানে। বলেই হাঁটা দেয় নওশিন। ইলমা উপজেলার মেইন গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক একটু তাকিয়ে কিছু দেখতে না পেয়ে নওশিনের পিছু পিছু দৌড় লাগায়। নওশিন জোরে জোরে হাঁটছে আর বলছে, তুই যদি আর কখনো আদনান ফাদনানরে নিয়ে কথা বলেছিস, তোরে আমি ড্রেনে ফেলে দিব, বলে রাখলাম। ইলমা দৌড়ে নওশিনের সাথে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, আমার বয়ফ্রেন্ড তোরে আস্ত রাখবে না। তোর বয়ফ্রেন্ডকেও আসতে বলিস, হুইল পাউডার দিয়ে 2 জনরে ডোলে ডুলে ধুয়ে দেব। খবিস কোথাকার, একটা কথা না বলে তাড়াতাড়ি চল, ক্লাস শুরু হয়ে যাবে। ইলমার কথা না বাড়িয়ে নওশিনের সাথে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আম্মা, বউ বরণ করতে তৈরি হও। এখানে একটা মেয়েকে প্রচণ্ড রকম পছন্দ হয়েছে আমার। বাচ্চারা যেমন নিজের পছন্দের খেলনা না পেলে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করে, ওকে না পেলে আমার অমন অবস্থাই হবে হয়তো। আম্মা, এর আগে কোনো মেয়েকে তো এত ভালো লাগেনি। এই মেয়ের মধ্যে কী এমন আছে যার জন্য আমার ওকে এত পছন্দ হয়েছে?
ফোনের ওপাশ থেকে আদনানের মা আবিদা বেগম বলে ওঠেন, এতদিন পর আমার ছেলে বিয়ের জন্য মেয়ে পছন্দ করেছে। এর চেয়ে ভালো খবর আর হয়ই না। সব কিছু ঠিকঠাক থাকলে আমি কি চলে আসবো মেয়ে দেখতে? মায়ের কথায় ব্যস্ত হয়ে পড়ে আদনান। বসে বসে নাস্তা করছিল আর মায়ের সাথে ফোনে কথোপকথন চলছিল। মায়ের এখানে আসার কথা শুনে তড়িঘড়ি করে আদনান বলে ওঠে, সময় হলে আমি নিজেই তোমাকে এখানে আসতে বলবো আম্মা। আবিদা বেগম বেশ আগ্রহের সাথে জিজ্ঞেস করে, মেয়েটার সাথে পরিচয় হলো কিভাবে? মা, এখনো পরিচয় হয়নি। আমি শুধু তাকে চিনি। আমি যে এখানকার ইউএনও, সে শুধু এটুকুই জানে। তাহলে এখন তোমার কি করা উচিত বলে মনে করছো? তার সাথে পরিচিত হওয়াটা জরুরি বলে মনে করছি। জলদি বৌমা চাই। আম্মা, ওর ব্যক্তিগত বিষয়ে তেমন কিছুই জানি না। ডিটেলস কিছুটা আছে আমার কাছে। মেয়েটা কি করছে? পড়াশোনা। পড়াশোনা? কিসে পড়ছে? এবার ইন্টার দেবে। কি? হ্যাঁ আম্মা। পিচ্ছি একটা মেয়ে। আমি একটা মেয়ে পছন্দ করেছিলাম। মেয়েটা বেশ ম্যাচিওর। তুমি চাইলে তাকে... না আম্মা, প্লিজ তুমি এবার অন্য কারো কথা বলো না। দেখো কি হয়। আমার কোনো কিছুতেই অমত নেই। আচ্ছা আম্মা, রাখছি এখন। আল্লাহ হাফেজ। ফোন রেখে খাওয়া শেষ করে রুমে চলে আসে আদনান। ফোনটা হাতে নিতেই দেখে থানার ওসি 4 বার কল দিয়েছিল। আদনান আর এক মুহূর্ত দেরি না করে ওসিকে কল ব্যাক করে। রিং হতেই ওপাশ থেকে মুহূর্তের মধ্যেই কল রিসিভ হয়। আদনান সাব্বিরের কথা জিজ্ঞেস করলে তিনি জানান সাব্বিরের খোঁজ এখনো পাওয়া যায়নি। এখান থেকে কিছু দূরের একটা সিসিটিভিতে রাতে দেখা গেলেও এরপর আর তাকে কোথাও দেখা যায়নি। ওসি সাহেব আরও জানান তারা সন্দেহ করছে সাব্বির নিজ এলাকাতেই হয়তো লুকিয়ে আছে। আদনান জিজ্ঞেস করে, এলাকা কি খুব বড়? বড় না হলে তল্লাশি চালিয়ে দেখতে পারেন। সে কিন্তু খুব ছোট কোনো অপরাধ করেনি, ধর্ষণের চেষ্টা করেছিল। মেয়েটা যদি সাহসী পদক্ষেপ না নিত তাহলে তার অবস্থা কি হতো ভাবুন একবার। ওসি সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠেন, সবই বুঝতে পারছি স্যার, আমাদের ঘরেও মেয়ে আসছে, বুঝি সবই। যত তাড়াতাড়ি পারেন তাকে খুঁজে বের করুন। জি স্যার, আমরা চেষ্টা করছি। মেয়েটার সাথে একটি ব্যক্তিগত কথা বলতে হবে। ভাবছি আজকে কলেজে যাব। ঠিক আছে, বিষয়টার সাথে যেহেতু আমি জড়িত সেহেতু আমিও উপস্থিত থাকব। কখন যাবেন জানাবেন আমাকে। স্যার, আপনি কখন ফ্রি আছেন? আজ সারাদিনই। ঠিক আছে স্যার, চলুন বের হই 11টার দিকে। ওকে। নওশিন আর ইলমা ব্রেক টাইমে ক্যাম্পাসে বসে বসে খাচ্ছিল আর গল্প করছিল। খেতে খেতে ইলমা বলে ওঠে, তোর নুহাস জানে কালকের ঘটনা? না, বলিনি। বলিসনি কেন? রাতে তো ঘুমিয়ে গেছিলাম, সকালে তো পড়তে হয়। আরও তো সকালে ঘুম থেকে উঠে না। জমিদার? কি বললি? জমিদার বললাম, শুনতে পাসনি? কানে ময়লা হয়েছে? কটন বাট কিনে নিয়ে যা বাড়ি যাওয়ার সময়। ফালতু বকিস না তো বাল, খাচ্ছিস খা। ইলমা ভেংসি কেটে খাওয়ায় মনোযোগ দেয়। ইলমা সিঙ্গাড়ার মধ্যে থেকে একটা মশলা বের করে বলে, তোর ওই নুহাস হচ্ছে এই এলাচ বিরিয়ানির মধ্যে থেকেও বিরক্ত করে, আর এখন সিঙ্গারাতেও। নুহাস তোর কি করলো? এই তোরা ওকে পছন্দ করিস না কেন বলতো? জলে এত সুন্দর একটা বফ তোর কপালে নাই? তোর ওই মাইয়া বফরে দেখলে আমার বমি আহে। আমি এখান থেকে চলে যাব, কিন্তু ইলমার বাচ্চা। দুজনের ঝগড়া রাগারাগি চলাকালীন কলেজের এক আয়া এসে দুজনের সামনে দাঁড়ায়। কোমরের দুই পাশে হাত দিয়ে বলে, তোমাদের সেই কখন থেকে খুঁজছি, আর তোমরা এখানে বসে বসে ঝগড়া করছো? নওশিন বসে বসে বাড়ি থেকে নিয়ে আসা নুডলস খাচ্ছিল। খাওয়া বন্ধ করে আয়ার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, খুঁজছেন কেন? কালকে তো তুমিই অজ্ঞান হয়ে গেছিলে না? হ্যাঁ, কেন? পুলিশ এসেছে, তোমার সাথে কথা বলবে। অজ্ঞান হয়েছি জন্য পুলিশ এসেছে? আমার থেকে জ্ঞান হারানো শিখবে নাকি? নওশিনের কথায় ইলমা হো হো করে হেসে দেয়। আয়া দাঁতে দাঁত চেপে বলে, আমাকে পাগল পেয়েছো? রেস্ট রুমে এসো তাড়াতাড়ি, তুমি একাই আসবে। তোমার বান্দরনিকে আনার দরকার নেই, আসো তাড়াতাড়ি, আমি গেলাম। আয়া চলে যেতেই নওশিন খাবারের বক্স বন্ধ করে ব্যাগে ভরে ইলমার দিকে এগিয়ে দিয়ে বলে,
তুই ক্লাসে চলে যা, আমি আসছি। ইলমা ব্যাগটা ধরে বলে, ভয় পাস না। কাল অসুস্থ ছিলাম, আমি কিছু করিনি। পুলিশ দেখে ভয় পাওয়ার কিছুই নেই। নওশিন বেরিয়ে কলেজের মাঠ পেরিয়ে প্রিন্সিপালের বিল্ডিং এর সামনে চলে আসে। ভেতরে ঢুকবে তখনই আদনানকে দেখে নিজেকে ঠিকঠাক করে নিয়ে সামনের দিকে যেয়ে গলা ঝেড়ে সালাম দেয়। সামনে নওশিনকে দেখেই আদনানের হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থেমে যায়। এক পলকে সামনে দাঁড়ানো রমণীর দিকে তাকিয়ে থাকে। নওশিন আদনানের অবস্থা টের পেয়ে ঠোঁট টিপে হাসি আটকে আবার গলা খাকারি দিতে আদনান একটা জোরে শ্বাস টেনে বলে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? নওশিন সহাস্য মুখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভেতরে যান, ওসি সাহেব কিছু জিজ্ঞাসাবাদ করবে। ঠিক আছে। নওশিন ভেতরে চলে গেলে কিছু সময় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওসি সাহেব কথায় কথায় প্রশ্ন তোলেন, সাব্বির কি শুধু আপনাকে বিরক্ত করে, নাকি তার ব্যাপারে এসব অনেক আগে থেকেই চলে? মানে অন্যদের কি এইভাবেই বিরক্ত করে? নওশিন জবাব দেয়, সেসব জানি না স্যার। রাস্তা দিয়ে যাতায়াতের সময় বেশ কয়েকবার প্রপোজও করেছে ও আমায়। হয়তো অ্যাকসেপ্ট না করায় আমার সাথে এমনটা করতে চেয়েছিল। স্যার কিছু মনে করবেন না, আপনি আগে থেকেই জানতেন সাব্বির ভালো ছেলে না, তার জন্যই কি প্রপোজাল অ্যাকসেপ্ট করেননি? না, আসলে আমি এসবে এখন জড়াতে চাই না, তাই। আরো কিছু প্রশ্ন করা হয় নওশিনকে। সেও সোজাসাপটা জবাব দিয়ে বেরিয়ে আসে। নওশিন বেরিয়ে সোজা ক্লাসে চলে যায়। সাব্বিরকে ধরতে প্রায় 2 সপ্তাহ কেটে গিয়েছে। 3 দিন যাবৎ তাকে থানায় আটকে রাখা হয়েছে। সাব্বিরের বাবা বার কয়েক নওশিনের নানা বাড়ি এসে কেস তুলে নিতে বললে নওশিনের নানা তাতে রাজি হননি। সবার অগোচরে সাব্বিরের মা নওশিনের কাছাকাছি এসে কান্নাকাটি করেছে। সাব্বিরের মা বাড়ি থেকে চলে যাওয়া মাত্র বাসর ঘর থেকে নিজেদের রুমে চলে আসে। ফোনটা চার্জে বসিয়েছিল। রুমে এসে ফোনটা হাতে নিয়েই দেখে নুহাস কল দিয়েছিল। ফোনটা নিয়ে এদিক ওদিক তাকিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হবে, তখনই স্নেহা এসে নওশিনের হাত ধরে ফেলে। নওশিন হাত ছাড়ানোর চেষ্টা করতেই স্নেহা হাত ছেড়ে দেয়। নওশিনের চারপাশে ঘুরতে ঘুরতে বলে, পেয়ার হুয়া। রাস্তা স্যার। স্নেহা, কিউ? এমনি যে কাজ করছিলি সেটা কর। তোকে পাহারা দিতে আসলাম। আমাকে পাহারা দিতে হবে না, সামনে থেকে যা। না গেলে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ঠুস করে নদীতে ফেলে দেব। স্নেহাকে রুমের ভেতরের দিকে ধাক্কা দিয়ে ঠেলে দিয়ে দৌড়ে ছাদে চলে যায়। চিলেকোঠার পাশে দাঁড়িয়ে এদিক ওদিক কাউকে না দেখে নুহাসের নাম্বারে কল দেয়। প্রথমে নম্বর ব্যস্ত বললেও দ্বিতীয়বার কল দেওয়ায় ওপাশের ব্যক্তি রিং হওয়ায় মাথায় কল রিসিভ করে। ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো, কেমন আছো? তোমার পরীক্ষা তো গতকাল শেষ, কল দাওনি যে? বন্ধুদের সাথে ব্যস্ত ছিলাম। ভালো আছো তুমি? শরীর ভালো আছে? আমাদের কতগুলো দিন কথা হয় না, বলো তো ভালো থাকবো কিভাবে? পরীক্ষা ছিল তো, জেনেও এমন অবুঝ কেন? তুমি বুঝতে পারো না? আচ্ছা বাদ দাও, কি করা হচ্ছে? কিছু না, আমরা দেখা করব না? তোমার উচিত এবার দেখা করা। পরীক্ষা মাত্র শেষ হলো, আর কয়েকটা দিন সময় দাও প্লিজ। দুজনের কিছুক্ষণ কথা হওয়ার পর নওশিন আমতা আমতা করে বলে, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। সেদিন আমার কলেজে অনুষ্ঠান ছিল। হ্যাঁ আগে বলেছিলে তো। নওশিন আবারও কাঁপা কাঁপা গলায় পুরোটা বলতে থাকে। ওপাশের মানুষটার কোনো প্রতিক্রিয়া নওশিন বুঝতে পারছে না। নিজের কথা শেষ করে ওপাশের মানুষটা কি বলবে সেটা শোনার অপেক্ষায় কান পেতে থাকে। নওশিন ভয়ে চুপসে যাচ্ছে আর ভাবছে ওপাশের মানুষটা থেকে ভুল বুঝবে না তো। কিছু মুহূর্ত চুপ থেকে নুহাস বলে ওঠে, ওই ছেলে তোমাকে রাস্তায় বিরক্ত করে, সেটা আমাকে জানাওনি কেন? নওশিন একটা শুকনো ঢোক গিলে বলে, আসলে তেমন বড় কোনো ঘটনা ছিল না, আর তোমাকে বলেই বা কি হতো বলো? তুমি তো কিছু করতে পারতে না। তার জন্য আমাকে জানাবে না? আজ নোংরাভাবে ছোঁয়ার পর আমাকে বলতে এসেছো? তোমার ব্যাপারে তো আমার কোনো কিছু জানার অধিকারই নেই। আজও নাও বলতে। আমি তো কিছুই শুনতে চাইনি। তোমার যখন মনে হবে কিছু বলা উচিত তখন বলবে, আর অন্য সময় কিছু বলবে না। তুমিও তো আমাকে কত কিছু বলো না। কি বলি না আমি তোমাকে? কি বলতে হবে বলো? চিৎকার করছো কেন নুহাস? আমি কি আমার খারাপ লাগা শেয়ার করে ভুল করলাম?
হ্যাঁ, ভুল করলে, এখন বলে ভুল করলে। আমার এখন কি করা উচিত? জাস্ট ফোনটা রাখো, আমাকে আর নেক্সট টাইম ফোন দেবে না। কতদিন পর আমাদের কথা হচ্ছিল নুহাস, তুমি শুধু শুধু আমার বিষয়টা না বুঝে রাগারাগি করছো। নিশু, ভাল লাগছে না আমার, কল কাটো। আচ্ছা সরি, কল কাটো। একটু পর রেখে দেই। আমি রাখছি, আল্লাহ হাফেজ। ওপাশের ব্যক্তির এমন আচরণ আজ নতুন না। নুহাস মাঝে মধ্যে এমন হুটহাট রেগে যায়, পরক্ষণে আবার সরি বলে সবকিছু ঠিকঠাক করে নেয়। কিন্তু সে অল্প সময়ে নওশিন যে কষ্ট পায় সেটা যেন আকাশ ছোঁয়া। নুহাস ফোন রাখার পর নওশিন আরও 2-3 বার কল দেয়। নুহাস আর কল রিসিভ করেনি। নওশিন এবার মন খারাপ করে চিলেকোঠার দরজায় আসতে দেখে তার স্নেহা আর প্রীতি দাঁড়িয়েছে। নওশিনের মন খারাপ দেখে প্রীতি বলে ওঠে, ওই হাঁসের বাচ্চা আবার তোর সাথে খারাপ ব্যবহার করছে। ওরে তুলে এনে উদুম কেলানি দেওয়া লাগবে, বুঝছিস? শালার ব্যাটারা এমন হয় কেন বলতো? কেউ পাত্তা দেয় না, আবার কেউ পাত্তা পায় না। অসহ্য করে ব্যাটা মানুষ। নওশিন গোমড়া মুখে বলে ওঠে, আমার ভালো লাগছে না প্রীতু, কালকে ওর জন্মদিন আর আজ আমি ওকে রাগিয়ে দিলাম। সাব্বিরের বিষয়টা আমার ওকে জানানো উচিত ছিল, আমারই ভুল। কেন যে ওকে বললাম না। স্নেহা বলে ওঠে, আচ্ছা এসব নিয়ে পরে ভাববি, এখন নিচে চল, আয় দেখবি কে এসেছে। নওশিন উৎসুকভাবে জিজ্ঞেস করে, আবার কি এলো? সাব্বিরের কেউ? না, তোর সে 25-26 বছরের সেই যুবক। স্নেহার কথায় প্রীতি হেসে ফেলে। হাসতে হাসতেই বলে, এটা কিন্তু জোশ বলেছিস স্নেহু বাচ্চা। তোমার স্নেহ বাচ্চা বলে কথা। নওশিন দুজনকে থামিয়ে দিয়ে বলে, কে এসেছে বলবি তোরা? প্রীতি হাত ধরে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, তুই এখানে কারো রাগ অভিমান দেখছিস, আর ওখানে কেউ তোর জন্য অপেক্ষা করছে। তোরা আমার সাথে হেয়ালি কেন করছিস ভাই? বোন হই, ভাই বলিস কেন ভাই? স্নেহার কথায় নওশিন আর প্রীতি দুজনই এবার হো হো করে হেসে দেয়। মন খারাপ থাকলে স্নেহার উল্টাপাল্টা কথাতে সবার মন ভালো হয়ে যায়। স্নেহা নওশিনের কানে ফিসফিস করে বলে, মাথার ওড়নাটা দিয়ে নে, তোকে দেখতে এসেছে তোর 25 বছরের যুবক। নওশিন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কি বলছিস? কিছুই বুঝতে পারছি না। 25 বছরের কোনো যুবক দেখতে এসেছে? শুধু দেখতে আসেনি, তোর নুহাসের কপাল পোড়াতে এসেছে হয়তো। কিছুই মাথায় ঢুকছে না আমার, সিরিয়াসলি। আমরা এখন কিছুই এক্সপ্লেন করতে পারবো না, কথা না বাড়িয়ে চল তো। স্নেহার কথায় আর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বাসর ঘরে কালো শার্ট পরিহিত কেউ নওশিনের নানার সাথে বসে বসে কথা বলছিল। নওশিনকে দেখা মাত্র তার নানা তাকে ডাক দেয়। লোকটা পিছনে ঘুরে তাকাতেই নওশিন অবাক হয়ে যায়। প্রীতির দিকে তাকিয়ে অস্পষ্টভাবে বলে ওঠে, উনি এখানে কেন? নওশিন তার নানা মুহিব শেখের কথায় তাদের দিকে এগিয়ে যায়। নওশিন নিজের বাড়িতে আদনানকে দেখে বেশ অবাক হয়। অচেতন অবস্থায় যেন সব ঘটছে তার সাথে। সে গিয়ে তার নানার পাশে দাঁড়ায়। মুহিব শেখ এবার তাকে হাত ধরে নিজের পাশে বসায়। নওশিন তখনও এক পলকে আদনানের দিকে তাকিয়েছে। আদনান নওশিনের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মুহিব শেখ নওশিনকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলে, এটা আমার মা বাপ মোড়া নাতিন। 20 সালে করোনা ভাইরাসের সময় ওর বাপ মা দুইজনই মারা গেছে। তারপর থেকে ও আমার এখানে আছে। আমার কোনো ছেলে পেলে নাই, আছে 4টা মেয়ে। আমার নাতনিগুলোকে নিয়েই আমি আর আমার স্ত্রী এই বাড়িতে থাকি। আমার 5-5টা নাতনি সারাদিন কিছু না কিছু করে সারা বাড়ি মাতিয়ে রাখে। আদনান বলে ওঠে, এই বাড়িতে আর কেউ নেই? তাহলে আপনি এখন অভিভাবক, আপনার সাথেই সব কথা বলতে হবে। হ্যাঁ, তুমি তোমার মাকে এখানে আসতে বলো। পাশে থেকে নওশিন বলে ওঠে, কেন? মুহিব শেখ হাসতে হাসতে বলে, তোকে নিয়ে যাবে রে আপা। নওশিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাবে? তুমি যেতে দিবে কেন? মেয়েদের কি ধরে রাখা যায়? কেউ না কেউ তো সওদা করবেই। তুই যা এখন, ওনার খাবারের ব্যবস্থা করবি না? আদনান ব্যস্ত হয়ে বলে ওঠে, না না, আমি আজ খাবো না, আমার আজ তাড়াতাড়ি ফিরতে হবে। আমি বরং অন্যদিন আসবো, সেদিন খাওয়া দাওয়া করবো, আজ উঠি। তুমি আমাকে নানা বলে সম্বোধন করতে পারো। আদনান মুস্কি হেসে বলে, ঠিক আছে। নিশু, যা তো, ওনাকে বাহির পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। নওশিন সম্মতিসূচক মাথা নাড়ায়।
আদনানকে উদ্দেশ্য করে বলে, চলুন। নওশিন আগে আগে হাঁটা শুরু করে। আদনান মুহিব শেখের দিকে বিদায় নিয়ে নওশিনের পিছু পিছু এগোতে থাকে। নওশিন সদর দরজার কাছে এসে বলে, এখানে কেন এসেছিলেন স্যার? আদনান নওশিনের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসে। আমাকে আপনার কেমন লাগে? আদনানের উল্টো প্রশ্নে ঘাবড়ে যায় নওশিন। প্রশ্নের উত্তরে কি বলা উচিত তা ভেবে পায় না সে। উত্তর তো ভালো খারাপের মধ্যেই দিতে হয়। আদনান যেহেতু প্রথম থেকে তাকে সাহায্য সহযোগিতা করেছে, সেহেতু লোকটা তার পছন্দের। কিন্তু আদনানের প্রশ্নটা তার কাছে গোলমেলে লেগেছে। নওশিনকে চুপ থাকতে দেখে আদনান আবার জিজ্ঞেস করে, আমাকে আপনার কেমন লাগে? নওশিন এবার চকিতে বলে ওঠে, ঠিকঠাকই তো আছেন স্যার, কেমন লাগে বলতে? প্রশ্নটা কি বেশি জটিল হয়ে গেল? আসলে কি বলবো বুঝতে পারছি না। আপনি তো আমার অপছন্দের কেউ নন। আপনার পছন্দের কেউ আছে? কাউকে ভালোবাসেন? আদনানের প্রশ্নে যেন এবার মোমবাতির সুতো ফুরিয়ে গেলে যেমন নিভু নিভু হয়ে যায়, সেরকম অবস্থা হয়ে যায় নওশিনের। দমে যায় সে। নুহাসের কথা আদনান জানলে তার নানার জানতে দেরি হবে না, তাই সোজাসাপটা না জানিয়ে দেয় সে। আদনান মুচকে হেসে বলে ওঠে, পছন্দের লিস্টার কাউকে না নিয়ে আসার অনুরোধ রইল। নওশিন ভুরু কুচকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছিলেন বললেন না তো স্যার? স্যার বলে না ডাকলে ভালো লাগবে। আর আপনি তো বুদ্ধিমতী মেয়ে, কেন এসেছিলাম সেটা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। বিয়ের সম্বন্ধ এনেছিলেন? আমার ধারণা তবে সঠিক, আপনি নিশ্চিত বুদ্ধিমতী। ঠিক বললাম? হ্যাঁ। কিন্তু আমি তো এখনই বিয়ে করতে চাই না, আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা। আমাকে আপনার অপছন্দ নাকি আলাদা কোনো মানুষের পছন্দ আছে? বললাম তো নেই, আবার কেন জিজ্ঞেস করছেন? কারণ এটা কোনো স্ট্রং কারণ না বিয়েতে না করার। আমি আমার বউয়ের পড়াশোনা নিশ্চয়ই বন্ধ করব না। আদনান একটু থেমে আবারও বলে, এখন সত্যিটা বলো, তুমি আমার জুনিয়র, আর আমি যেহেতু তোমাকে পছন্দ করি, বিয়ের প্রস্তাব এনেছিলাম, এই সব মিলিয়ে যোগ বিয়োগ করে তুমি করে বলতেই পারি। তোমার পছন্দের কেউ থাকলে সেটা বলতে পারো। নওশিন এবার আমতামতা করে বলে, আপনি আমার নানুকে বলবেন না তো? উনি শুনলে ভীষণ কষ্ট পাবেন। আমার সাথে আর কথাই বলবেন না। আদনান গম্ভীর স্বরে বলে, বলুন। আসলে অনেক দিন যাবৎ আমি একজনকে পছন্দ করি। আদনান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, স্পষ্টভাবেই বলে, এই প্রথম এত বাজেভাবে নিজেই নিজেকে ঠকালাম। প্রথম দিনই কলেজের অনুষ্ঠানে দেখেছিলাম তোমাকে, সেদিনই মন জানিয়েছিল এই মেয়েকেই আমার চাই, মানে চাই। যে কোনোভাবে তোমাকে দেখার জন্য কাছাকাছি আসার চেষ্টা করেছি। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে আজ আমি এখানে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছিলাম, অথচ ভয়টা তুমি আমাকে পাইয়েই দিলে। আমি ভাবতেই পারছি না তুমি মেয়েটা অন্য কারো। স্যার। নওশিন মলিন মুখে ডাকলে আদনান তার দিকে ফিরে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলে ওঠে, তোমাকে হারাতে আমার একদম ইচ্ছে করবে না নিশু। স্যার। আমার আজ প্রথম নিজেকে খুব অসহায় লাগছে নিশু। বলে আদনান সেখান থেকে বেরিয়ে চলে যায়। নওশিন সেদিকে এক পলকে চেয়ে থাকে। এই লোকটাকে প্রথম থেকে তারও যে ভালো লেগেছিল, তার প্রতি যত্নশীল হওয়াটা যেন প্রথম দিকেই মন কেড়েছিল নওশিনের। তাকানো হাসি হাসি মুখ যেন মাঝে মাঝে কিছু একটা ভাবতে বাধ্য করত। পরক্ষণে নিজেকে গুটিয়ে নিত, মনকে বোঝাতো নুহাসকে শেষ ঠকাতে পারবে না, এটা উচিত না। নুহাস যেমনই হোক, নওশিন নিজেই তাকে পছন্দ করেছিল, নিজেই সম্পর্কের দিকে এগিয়েছিল। নওশিন বাহির থেকে নিজেদের রুমে চলে আসে। রুমে প্রবেশ করেই দেখে সেখানে নোয়া, প্রীতি, স্নেহা, অনু সবাই আগে থেকে তার জন্য বসে বসে অপেক্ষা করছে। নওশিন সবাইকে দেখেও পাত্তা না দিয়ে চেয়ারে গিয়ে বসে। নওশিন বসতেই নোয়া জিজ্ঞেস করে, এখন কি করবি? নওশিনের যেন প্রশ্নের জবাবটা রেডি করা ছিল, তাই সে চকিতে বলে ওঠে, কালকে নুহাসের জন্মদিন, কালকে ওর সাথে দেখা করতে যাব। অনু পাশে থেকে চিৎকার দিয়ে বলে ওঠে, সারপ্রাইজ দিবি? প্রীতি ধমকে অনুকে চুপ করিয়ে দেয়। নওশিনকে বলে ওঠে, ওই ছেলের পেছনে এভাবে আর কতদিন পরে থাকবি তুই? সে নিজে থেকে একবারও তোর সাথে দেখা করতে চেয়েছে? বিপদে তোকে সঙ্গ দিয়েছে? সামান্য ভালো করে কথা বলেও তো তোর মন ভালো করেনি, উল্টো আরও উল্টাপাল্টা কথা বলে মন খারাপ করে দিয়েছে। ওকে জীবন থেকে বাদ দিয়ে দে,
এই ছেলের মধ্যে কি এমন দেখেছিস যে ওকে ছাড়ছিস না? ওই ছেলে তোকে মন থেকে ভালোবাসে না, তোকে ঠকাচ্ছে। এটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তুই বুঝতে পারছিস না। তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস নিশু। নওশিন এবার রেগে বলে ওঠে, আমাকে কোনো প্রমাণ দেখাতে পেরেছিস? আমি নিজেই ওর সাথে রিলেশনে গিয়েছিলাম। আমি যদি জানতে পারি আমি ওর কাছে ঠকে যাচ্ছি, তাহলে আমি নিজেই সরে আসব। আমি অন্য মেয়েদের মতো নই যে কাউকে হারিয়ে দিনের পর দিন কান্নাকাটি করব। তাই আজ অন্তত এসব বলিস না কেউ। এসব শুনতে আমার একদম ভালো লাগে না, একটুও ভালো লাগে না। নওশিন পাশে এসে জিজ্ঞেস করে, তাহলে তুই যাবি? হ্যাঁ, যাব। ঠিক আছে, কালকে বের হওয়ার নাম করে আমরা সবাই যাব। তোকে একা আমরা কিছুতেই ছাড়বো না। সেটা তোমরা যেতেই পারো আমার সাথে, আমার তাহলে খারাপ লাগবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওর জন্য কি নিয়ে যাব আমি। স্নেহা বলে ওঠে, তুই নিজেই তো একটা গিফট। তোকে আচমকা দেখে নুহাস কি করবে সেটাই ভাবছি আমি। অনু বলে ওঠে, কালকে একটা গেম খেললে কেমন হয়? কি গেম? কালকেই নুহাসকে পরীক্ষা করে নেওয়া যাক। নুহাস পাশ করলে নওশিন জিতে যাবে, আর নুহাস হেরে গেলে নওশিনকে আমরা যা বলবো তাই করতে হবে। নওশিন বিরক্ত মুখে জিজ্ঞেস করে, কি খেলা? অনু হাসতে হাসতে বলে, সেটা কাল বলবো। গতকালের কথা অনুযায়ী নওশিন তার বোনগুলোকে নিয়ে নুহাসের উদ্দেশ্যে বের হয়। বাড়িতে বলে তারা একটু প্রয়োজনে বের হচ্ছে, কিছুক্ষণ পরই চলে আসবে। নুহাসের আর নওশিনের বাড়ির দূরত্ব খুব একটা দূরে না, তবুও তারা কেউ এতদিনে দেখা করার কথা ভাবেনি। গাড়ি নির্দিষ্ট জায়গায় এসে থামে। গাড়ি থেকে সবাই নেমে ভাড়া মিটিয়ে পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে বসার সিদ্ধান্ত নেয়। একটা দোকান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে পাশে একটা বড় রেস্টুরেন্টে যায় সবাই। নুহাসের জন্য কেক অর্ডার করা হয়েছে। নওশিন যতটুকু জানে নুহাসের বাড়ি এই জায়গার আশেপাশেই। সব কিছু যখন রেডি হয়ে যায় তখন নওশিন নুহাসকে কল দেবে, এমন সময় অনু তাকে থামিয়ে দেয়। নওশিন ইশারায় জানতে চায় কি হয়েছে। অনু বলে, নম্বরটা আমাকে দে। নওশিন ভুরু কুচকে জিজ্ঞেস করে, কেন? আমি না বলেছিলাম তোর বিএফ একটা প্রতারক? ওর চরিত্রে সমস্যা আছে, সেটাই প্রমাণ করব। আমি আজ ওকে সারপ্রাইজ দিতে এসেছি। ভয় পাচ্ছিস? তোর বয়ফ্রেন্ডের আসল চেহারা সামনে চলে আসবি জন্য? তোরা ওকে যতটা খারাপ ভাবিস আমার সামনে বানাচ্ছিস, নুহাস ওরকম না। নম্বর দে, দেখি সে কেমন। যদি তোরা যা ভাবিস সেটা মিথ্যে হয়, তাহলে তোদের বিষয়ে নানাকে আমরা সবাই মিলে মানাবো। স্নেহা সহ সবাই অনুর পক্ষ নিল। নওশিন এক প্রকার অনিচ্ছাতেই নুহাসের নম্বর দিয়ে দেয় অনুকে। অনু সেই নম্বরটি নিয়ে তৎক্ষণাৎ কল করে বসে। দুইবার রিং হয়ে কলটা কেটে যায়। অনু হাল ছাড়ার পাত্রী নয়, সে কল দিতেই থাকে। কিছুক্ষণ পর কল রিসিভ হয়। অনুর চোখ মুখ আনন্দে চকচক করে ওঠে। নওশিন মুখ বুজে সবকিছু দেখে যাচ্ছে। কল রিসিভ হতে অনু বলে ওঠে, শুভ জন্মদিন নুহাস। পাশে থেকে স্নিগ্ধা লাউড স্পিকারে দিতে বললে অনু কলটা স্পিকারে দেয়। ফোনটা সবার মাঝে রেখে কলে মন দেয়। ওপাশ থেকে নুহাস বলে ওঠে, কে আপনি? অনু মুখ টিপে হেসে বলল, কেউ জন্মদিনের শুভেচ্ছা জানালে আগে ধন্যবাদ দিতে হয়, জানেন না? অপরিচিত কাউকে ফোন দিলে আগে পরিচয় দিতে হয়, সেটা জানেন তো নাকি? আমি আপনার সাথে পরিচিত হতেই দেখা করতে এসেছি। মানে আমি আপনার পাশের এলাকাতেই থাকি। আপনার আইডি মাঝে মধ্যেই ঘাটাঘাটি করি। আজ দেখলাম আপনার জন্মদিন, তাই নাম্বার কালেক্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি। কিছুক্ষণ চুপ থেকে নুহাস বলে ওঠে, আপনি কি সবাইকে এভাবে উইশ করেন? না, শুধু আপনাকেই। শুধু আমাকেই কেন? আমি আপনার জন্য অপেক্ষা করছি। আপনি দেখা করুন, আমি সব বলবো। আপনার কেন মনে হলো আপনি দেখা করতে আসবেন আর আমি দেখা করব? এতদিনে প্রেমিকার সাথে দেখা করলাম না, আর আপনার সাথে দেখা করব। নুহাসের কথা শুনে সেখানে থাকা সবার মুখ কালো হলেও নওশিনের মুখে হাসি ফোটে। নিজের প্রতি বিশ্বাস ফিরে আসে তার। ভাবতে থাকে তার পছন্দ হয়তো ভুল নয়। অনু সবার দিকে চোখ বুলিয়ে সবার মুখের অবস্থাটা একবার দেখে নেয়। এরপর আবার বলে ওঠে,
আপনার প্রেমিকা আছে? হ্যাঁ আছে, আর না থাকলেও আপনার মতো গায়ে পড়া স্বভাবের মেয়ের সাথে সম্পর্কে যেতাম না। আপনি সম্পর্কে আছেন এটা আমার বিশ্বাস হচ্ছে না। আপনি কোনোভাবে মিথ্যা বলছেন না তো? যদি মিথ্যে বলি তাহলে ভেবে দেখেন আপনি কোন ধরনের মেয়ে। মানে? ফোন রাখুন, পরবর্তীতে এরকম আবলামি আর একদম করতে আসবেন না। নুহাস কল কেটে দেয়। নওশিন যেন হাফ ছেড়ে বাসে। সবার মুখ কালো দেখে সে বলে ওঠে, এবার নুহাস তোদের ভুল প্রমাণ করে দিল তো? প্রীতি বলে ওঠে, এই ব্যাডা স্বীকার করে নিল যে তার প্রেমিকা আছে, অথচ তোর সাথে কতদিন পর পর যোগাযোগ করে। পড়াশোনার অজুহাতে সেই রকম কথাই বলে না। প্রেমিকা বলতে তোর কথাই বলেছে নাকি অন্য কারো কথা বলেছে? নওশিন এবার চিৎকার করে বলে ওঠে, এই আর একটা কথাও না, তোরা আর নুহাসের বিপক্ষে যাবি না একদম। তোরা পরীক্ষা করতে চেয়েছিলি, পরীক্ষা তো করলি, কিছুই পেলি না, এবার থেমে যা। নোয়া নওশিনকে শান্ত করে বলে ওঠে, আচ্ছা, আমাদেরই হয়তো ভুল হয়েছে, হতে পারে তুই নিজেই ঠিক ছিলি। অনু বলে ওঠে, আমি নিশ্চিত হতে পারছি না, তুই ওকে কল দিয়ে দেখ কি বলে। নওশিন এবার নিজের ফোনটা হাতে নিয়ে নুহাসের নম্বরে কল দেয়। রিং হতেই ওপাশ থেকে সাথে সাথে রিসিভ হয়ে যায়। নুহাস নিজেই বলে ওঠে, কেমন আছো? নওশিন একবার শুকনো ঢোক গিলে নেয়। নোয়ার দিকে তাকাতেই নোয়া ইশারায় কথা বলতে বলে। নওশিন সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে নেয়। সবাই আগ্রহের সাথে তার মুখের দিকে তাকিয়েছে। নওশিনকে চুপ থাকতে দেখে নুহাস আবার বলে ওঠে, কি হলো, চুপ করে আছো কেন? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কিছু হয়েছে তোমার? মন খারাপ? না, আমি তোমাদের এখানে স্টেশনের পাশে আছি। আমাদের এখানে কেন? তুমি তো দেখা করবে না, তাই আমি নিজেই চলে এসেছি। কি বলো, আমাকে জানাওনি কেন? কি যে করো না। প্লিজ দেখা করো। আচ্ছা 10 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আচ্ছা জলদি এসো। হ্যাঁ জলদি আসছি, তুমি যেখানে আছো সেখানেই থাকো। ঠিক আছে। নওশিন কল রাখতেই স্নেহা বলে, আমরা কি ভুলছিলাম? অনুর নখ কামড়ে থুতু ফেলে বলে, গুড লুকিং একটা ছেলে রিলেশনে আছে, দূরত্ব খুব বেশি দূর নয়, কখনো নিজে থেকে দেখা করতে চায়নি, পড়াশোনা পরীক্ষার দোহাই দিয়ে কথাও সেরকম বলে না, তারপরও নওশিন সম্পর্কটা টিকিয়ে রেখেছে। ছেলেটা কি ওর বিশ্বাসের দাম দেবে? নওশিন মুচকি হেসে বলে, ওর রাগ বেশি, রাগটা সাইডে রাখলেই আমি বুঝতে পারি ও আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে। রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা ওকে না জানানোটাই আমারই ভুল। এখন ওর যদি কিছু হতো আর আমি যদি অনেক দিন পর জানতাম, তাহলে আমিও সেম বিহেভ করতাম। আর তাছাড়া ও ভালো স্টুডেন্ট, রেজাল্ট ভালো করার একটা প্রেশার তো থাকেই। নোয়া বলে ওঠে, আদনান আহমেদ তোর এতদিনে ভালো লাগেনি? নওশিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, উনি একজন ভালো মানুষ, আমার প্রতি ওনার যত্ন, সহযোগিতা, ব্যবহার সব কিছুই ভালো লেগেছে। মাঝে মাঝে মনে হয়েছে আমি হয়তো ওনাকে পছন্দ করতে শুরু করেছি। ঠিক তখনই নুহাস মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও আমাদের সম্পর্ক বেশি দিনের নয়, প্রতিদিন কথাও হয় না, তবুও আমি ওকে বিশ্বাস করি। ও আমাকে হয়তো ঠকাবে না, আমি ওকে ভালোবাসি। অনু হাসি মুখে বলে ওঠে, আমার না এখন আর তোকে ভুল প্রমাণ করতে ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে তুই যেভাবে চাইছিস সব কিছু যেন ওভাবেই হয়। কিন্তু আদনান সাহেবের জন্য আমার খারাপ লাগছে। উনি সত্যিই তোকে পছন্দ করে, আমি যতটুকু বুঝেছি। অনু নিজের ফোনটা হাতে নাড়াচাড়া করতে করতে বলে, সেটা আমিও বুঝি, কিন্তু নুহাস যদি সত্যি আমাকে ভালোবাসে, আমার বিশ্বাসের মূল্য দেয়, তাহলে আমি ওকে ঠকাতে পারবো না। আমি যদি নুহাসকে ঠকাই, তাহলে আমিও ওসব মেয়েদের কাতারে পড়ব যারা টাকার জন্য মানুষ ঠকায়। এতক্ষণে প্রীতি বলে, নুহাস যদি সঠিক হয় তাহলে আমরা আজই নানুকে তোদের বিষয়ে জানাবো, কথা দিলাম। নওশিন তড়িৎ প্রীতিকে থামিয়ে দিয়ে বলে, না, নুহাস বলেছিল ওর পরীক্ষার পর একটা চাকরির চেষ্টা করবে, আর ততদিনে আমারও ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা বিয়ের ব্যাপারে ভাববো। অনু মুখ গোমড়া করে বলে ওঠে,
আমার এবার আদনান সাহেবের জন্য সত্যি কষ্ট হচ্ছে রে। বেচারা তোকে কত পছন্দ করে যে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছিল। নওশিন এবারও হাসি মুখে বলে ওঠে, আমি ওনার কথা ভেবে নুহাসকে ঠকাতে পারবো না। আমি নিজেও এটা করে ভালো থাকতে পারবো না। আদনান স্যারের সাথে দেখা হলে আমি ওনাকে বুঝিয়ে বলবো, উনি ঠিক বুঝবেন। আর তাছাড়া তো আমি ওনাকে কখনোই সায় দিইনি বা ওনার সাথে আলাদা কোথাও দেখাও করিনি, ঘুরতেও যাইনি, সময়ও পার করিনি। আমি টোটালি সব কিছু থেকে নিজেকে দূরে রেখেছি। এখন কেউ আমাকে ভালোবাসতেই পারে বা পছন্দ করতেই পারে, এতে আমার কোনো দোষ নেই। নওশিনের ফোন বেজে উঠতে নওশিন বলে ওঠে, এবার যাও, তোমরা অন্য টেবিলে বসো। নুহাস কল করেছে, ও বোধহয় চলে এসেছে। নোয়া, স্নেহা, প্রীতি, অনু সবাই পাশের টেবিলে গেলে অনু নুহাসের কল রিসিভ করে। নওশিন এদিক ওদিক দেখে বলে ওঠে, তুমি কোথায়? ওপাশ থেকে নুহাস বলে ওঠে, আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। তুমি কোথায়? আমাকে দেখতে পাচ্ছ? তুমি এই স্টেশনের রেস্টুরেন্টে চলে এসো, আমি এখানে বসে আছি। আচ্ছা, বসো। তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ, আসছি। নওশিন ফোন কেটে দিতেই দেখে বাইরে নুহাস দৌড়ে রেল লাইন পার হচ্ছে। কালো শার্ট পরিহিত সুদর্শন যুবক। নওশিন ভাবতে থাকে সেই প্রথম দিনের কথা। নুহাসকে যেদিন প্রথম দেখেছিল সেদিন এই ছেলেটাকে সে কতবার যে তাকিয়ে তাকিয়ে দেখেছিল, ছেলেটাও নেহাত কম দেখেনি। প্রথম দেখাতেই দুজনের নম্বর আদান প্রদান হয়েছিল। নুহাসের চেয়ে নওশিনের আগ্রহ বেশি ছিল। আজ দিয়ে দ্বিতীয়বার নওশিন নুহাসকে দেখছে। তাকে সেই প্রথমবারের মতোই চোখ ধাঁধানো সুন্দর লাগছে। নুহাস রেস্টুরেন্টের দরজা ঠেলে ভেতরে এসে নওশিনকে খুঁজতে পুরো রেস্টুরেন্টে একবার চোখ বুলিয়ে নেয়। নির্দিষ্ট মানুষটার উপরে গিয়ে চোখ আটকে যায়। ধীরে ধীরে এগোতে থাকে সে। নুহাস সামনে এসে দাঁড়ালে নওশিনও দাঁড়িয়ে যায়। নওশিনের দাঁড়ানো দেখে নুহাস মুচকি হেসে বলে ওঠে, তুমি দাঁড়ালে কেন? বসো। নওশিন নিজের চেয়ারে বসে নুহাসকেও বসতে বলে। নুহাস হাত দিয়ে চুল ঝাড়তে থাকে। নুহাসের হাত দিয়ে চুল ঝাড়া দেওয়া দেখে নওশিন নিজের ব্যাগ থেকে রুমাল বের করে নুহাসের দিকে এগিয়ে দেয়। নুহাস হঠাৎ সামনে তাকিয়ে দেখে নওশিন রুমাল এগিয়ে দিয়ে বসে আছে। নুহাস হাসি মুখে নওশিনের রুমালটা নিয়ে মাথা মুছতে থাকে। নুহাস চুল মুছছে আর নওশিন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নুহাস সেটা বুঝতে পেরে নিচের দিকেই তাকিয়ে বলে ওঠে, এভাবে তাকিয়ে কি দেখছেন মিস নিশু? নওশিন লজ্জায় মাথা নিচু করে নেয়। কিছুক্ষণ পরেই আবার মাথা উঁচু করে নুহাসের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার ব্যক্তিগত পুরুষকে আমি দেখব না? আমি তোমার ব্যক্তিগত পুরুষ নই মিস নিশু। নুহাসের এমন কথায় দমে যায় নওশিন। মনে মনে একটা প্রশ্নই মাথা ছাড়া দিয়ে ওঠে, আর সেটা হচ্ছে নুহাস তার ব্যক্তিগত পুরুষ না। মনের কথা জবানে আসতে বেশি দেরি হলো না। ভুরু কুঁচকে সন্দিগ্ধ নজরে জিজ্ঞেস করেই ফেলল, তুমি আমার ব্যক্তিগত পুরুষ নও? নুহাস আগেরবারের মতোই সোজা সাপটা না জানিয়ে দেয়। নওশিন এবার আরো জোরালোভাবে জিজ্ঞেস করে, তবে তুমি কার ব্যক্তিগত পুরুষ? তুমি অন্য কাউকে পছন্দ করো? নওশিনের কথায় নুহাস এবার হেসে ফেলে। দুই হাতের কোনোই টেবিলে ভর দিয়ে বলে, ব্যক্তিগত পুরুষ কাকে বলে জানো? কাকে বলে? যার উপরে অন্য নারীর অধিকার নেই। অন্য নারী চাইলেই সেই পুরুষকে ছিনিয়ে নিয়ে নিতে পারবে না। আমি কি ছিনিয়ে নিতে দেব নাকি? আমার যদি এখন অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে কি তুমি সেটা আটকাতে পারবে? সমাজ তোমার কথা শুনবে? তুমি কি আমার বিয়ে আটকাতে পারবে? তুমি কি অন্য কাউকে বিয়ে করে নেবে? আমি যে তোমার জন্য তোমার কথা ভেবে বিয়ে ভাঙি সে বেলায়? নওশিনের কথা শেষ হলে নওশিনের রুমালটা ফিরিয়ে দিয়ে বলে, সঠিক না বুঝে অবুঝের মতো কথা বললে তুমি। আমি বলেছি এখন যদি আমি অন্য কারো হয়ে যাই তুমি কিন্তু আটকাতে পারবে না। অথচ আমাদের যদি বিয়ে হয় তাহলে অন্য কোনো নারী আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তখন আমি তোমার ব্যক্তিগত পুরুষ হব। ব্যক্তিগত পুরুষ বা ব্যক্তিগত নারী হওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে বিয়ে। তাছাড়া ব্যক্তিগত হওয়া যায় না? না, যখন তখন অন্য কারো হওয়ার সুযোগ থাকলে ব্যক্তিগত মানুষ হওয়া যায় না। তাহলে কি বিয়ের কথা ভাবছেন? জি ভাবছি, আপনি ভাবছেন না? আপনি ভাবলে আমার না ভেবে উপায় আছে? ফাইনাল এক্সামটা হয়ে যাক, তারপর বিয়ের কথাবার্তা হবে। নুহাস এদিক ওদিক তাকিয়ে বলে, অনেকক্ষণ তো এসেছো, কিছু অর্ডার দাওনি? নওশিন ঘড়িতে সময় দেখে বলে, খাবার কিছু অর্ডার দেওয়া হয়নি, তুমি দাও অর্ডার।
নুহাস নওশিনের কথা মতো ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিয়ে দেয়। স্নেহাও ওয়েটারকে ডেকে নিজেদের জন্য খাবার অর্ডার দেয়। নওশিন কথার মাঝে মাঝে শুধু ঘড়ি দেখছে। আধা ঘন্টা আগে রেস্টুরেন্ট থেকে জানিয়েছে 20 মিনিটের মধ্যে কেক চলে আসবে, কিন্তু এখন আসেনি দেখে সে চিন্তায় পড়ে গেছে। আদৌ কেক এসে পৌঁছাবে তো সময়ের মধ্যে? নওশিনকে বারবার ঘড়ি দেখতে আর বাইরে তাকাতে দেখে নুহাস বলে ওঠে, কারোর জন্য অপেক্ষা করছো? না মানে কি? আসলে অনু পাশে থেকে বলে ওঠে, আসলে আপনার জন্য কেক আসতেছে, ও বলতে পারছে না। পেছন থেকে অনুর গলা শুনে নওশিন আর নুহাস দুজনই সেদিকে তাকায়। পাশের টেবিলের সবাই খিলখিল করে হেসে ওঠে। নুহাস পিছন থেকে চোখ সরিয়ে নওশিনের দিকে জিজ্ঞাসা চোখে তাকায়। নওশিন ভীত সন্ত্রস্ত হয়ে বলে, ওরা আমার বোন। আমি ভেবেছিলাম তুমি একা এসেছো, উনারা এসেছে, তাহলে আলাদা জায়গায় বসেছো কেন? এখানেই ডাকো। ওখানেই থাকুক, সমস্যা নেই। বিষয়টা খারাপ দেখায় নিশু, আমরা বিবাহিত নই, আমাদের ব্যক্তিগত সময় লাগবে না। নুহাস নিজে এবার স্নেহা, প্রীতি, অনু, নোয়া সবাইকে ডাক দেয়। তারা কেউ একসাথে বসতে রাজি না, না হলে নুহাস আর কিছু বলে না। তখনই এক ওয়েটার নওশিনের কাছে এসে জানায় কেক চলে এসেছে। নওশিন কেকের উপরে লেখাটা লিখে দিয়ে যেতে বললে লোকটা প্রস্থান ঘটায়। নওশিন নুহাসকে উদ্দেশ্য করে বলে, এখন থেকে কি প্রতিদিন আমাদের কথা হবে? নুহাস ফোনটা রেখে বলে, আমাদের প্রতিদিন কি আগে কখনো কথা হয়েছে? আমাদের প্রতিদিন কেন কথা হয় না? মাসে 2বার 3বার বা কখনো কখনো 1বার। আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করে না? ইচ্ছে করে। তাহলে কি সমস্যা? আমি তোমাকে এই বিষয়টা বোঝাতে পারবো না নিশু। বোঝাতে হবে না, শুধু কারণটা বলেন। আমার এই রিলেশন আর ভালো লাগছে না, তোমাকে আমি ছাড়তেও পারবো না। আমি শুধু একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছি। আমি ভালো একটা জব পেলেই তোমাদের বাড়িতে আমার বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। এখনই যদি সব ভালোবাসা বেসে ফেলি, বিয়ের পর কি করব? আমি চাই তোমার দিকে তাকানোতেও আমার সওয়াব হোক। নওশিনের কিছু বলে না। বোনেদের সাথে সাথে নুহাসকে নিয়ে তার মনেও সংশয় বাসা বেঁধেছিল, কিন্তু আজ সেটা ভেঙে চলে গিয়েছে। কেক কেটে খাওয়া দাওয়া করে বের হতে হতে বিকাল 5টা বেজে যায়। নুহাস সবার সাথেই পরিচিত হয়ে নেয়। নুহাসের সম্পর্কে নোয়াসহ সবার ভুল ভেঙে যায়। নওশিনের সাথে তারাও নুহাসকে পছন্দ শুরু করে। চেহারা সুন্দর হলেই কেউ খারাপ হবে এমনটা সবসময় নাও হতে পারে। ভালো খারাপ এগুলো মনের ব্যাপার। মনের দিক দিয়ে যে ভালো তার চরিত্র ভালো, মনের দিক দিয়ে যে খারাপ তার চরিত্রও খারাপ। বাস 5:30টায় ছাড়বে। নোয়া, স্নেহা, প্রীতি, অনু বাসে উঠে বসেছে। নওশিন তখনও বাইরে নুহাসের সাথে দাঁড়িয়ে আছে। বাস ছাড়ার সময় হয়ে এসেছে প্রায়। নওশিন নুহাসের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি আমার থাকবে তো? কথা দিতে পারছি না, সব কিছু তো আল্লাহই ঠিক করে রেখেছে। তুমি আমার ভাগ্যে থাকলে অবশ্যই আমি তোমার থাকবো নিশু। আমার কেন জানি ভয় হয় মাঝে মাঝে। এটাই তো ভালোবাসা নিশু। হারানোর ভয় যদি না থাকে তাহলে সেটা ভালোবাসা হলো কিভাবে? তুমি আমার হলে আমার আর কিচ্ছু লাগবে না। অপেক্ষা করো আমার জন্য, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তোমার অপেক্ষায় আমি সবসময় থাকবো, দেখে নিও। তুমি শুধু এটা মাথায় রেখো যে নুহাস তোমাকে ভালোবাসে। আর কাউকে তোমার আশেপাশেও আসতে দিও না নিশু। আমাকে শুধু একটু সময় দাও। ভালো যেহেতু বাসি সেহেতু অপেক্ষাও করতে পারবো। তুমি সব কিছুর ব্যবস্থা করো। নুহাসের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠবে এমন সময় বাসের অপর পাশে মাইক্রোতে চোখ আটকে যায় নওশিনের। মাইক্রো ধীর গতিতে যাচ্ছে। জানালা দিয়ে পরিচিত কাউকে দেখতে পায় সে। মনে মনে প্রশ্ন জেগে ওঠে, কে ওটা? আদনান স্যার? আম্মা, ও আমাকে আর কখনো ভালোবাসতে পারবে না আম্মা। নওশিন অন্য কাউকে ভালোবাসে। আমি আজ আসার সময় দুজনকে একসাথে দেখেছি। আমার দম বন্ধ হয়ে আসছিল তখন। আদনানের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ছেলে যে একটা মেয়ের জন্য এমন ভেঙে পড়বে সেটা তিনি কিছুতেই বুঝে উঠতে পারেননি। আদনানের মা আবিদা বেগম ছেলেকে সান্ত্বনা দিয়ে বলেন, শোন বাবা, তোর সাথে যার জুড়ি লেখা আছে সে যেখানে যেভাবেই থাকুক না কেন, সময় মতো ঠিক তোর কাছে চলে আসবে। নওশিনের সাথে তোর বিয়ে লেখা থাকলে সে অবশ্যই তোর কাছেই আসবে, সেই তোর বউ হবে। আম্মা, আমি নওশিনকে ভালোবাসি।
সে যদি তোর ভাগ্যে না থাকে তাহলে তুই ওর জন্য সারা জীবন অপেক্ষা করলেও সে তোর হবে না। ভালোবাসা থাকবে স্ত্রীর জন্য, কোনো পরনারীর জন্য। তোমার এরকম ব্যবহার আমি মোটেও পছন্দ করছি না আদনান। তুমি বড় হয়েছো, সব কিছু বুঝতে পারো, কোনটা তোমার জন্য ভালো আর কোনটা মন্দ বোঝার জ্ঞান তোমার হয়েছে। কিন্তু আম্মা, আবেগকে প্রশ্রয় দিও না আদনান। আল্লাহ যা ভাগ্যে রেখেছে সেটা হবে। তুমি তোমার পছন্দ করা মেয়ের কথা না ভেবে আমি যার কথা বলেছিলাম তার কথা ভেবে দেখো। তুমি তো এখন বাসায় এসেছো, আগামীকাল শুক্রবার, তোমার অফিসও বন্ধ। আমরা কাল তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আমি এখন অন্য কাউকে নিয়ে কোনো কিছু ভাবতে প্রস্তুত নই আম্মা। সব কিছু এত সহজ নয়। সহজ করে নিলেই সব কিছু সহজ। তুমি যদি তোমার আবেগ অনুভূতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে তোমাকে এটার জন্য অনেক ভুগতে হবে। আমি চাই না আমার ছেলে উঠতি বয়সের ছেলে মেয়েদের মতো এমন ব্যবহার করুক। তোমার বয়সের ছেলেরা বিয়ে করে বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছে। তুমি এতদিন অনেক সময় নিয়েছো, আমি আর তোমাকে সময় দিতে পারবো না। আমার বয়স হয়ে যাচ্ছে আদনান। আমারও তো ইচ্ছে করে ছেলের বউকে নিয়ে নাতি নাতনিদের সাথে সময় কাটাতে। তুমি রীতিমতো আমাকে এসব থেকে বঞ্চিত করছো। কোনো কিছু নিজের ইচ্ছার বিরুদ্ধে করতে বলো না আম্মা। আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আদনান মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মায়ের রুম থেকে চলে যায়। নিজের রুমে গিয়ে দ্রুম করে দরজা বন্ধ করে দেয়। নিজের বিছানায় গিয়ে 2 হাত দিয়ে কপাল আর চোখ ঢেকে বসে বসে প্রথম দিনের সেই নওশিনের কথা ভাবতে থাকে। আফসোস করতে থাকে, কেন নওশিনের সাথে দেখা হয়েছিল তার, কেন মেয়েটাকে এত ভালো লেগেছিল তার, কেন মনে হয়েছিল এই মেয়েটাকে না পেলে সবকিছু না পাওয়া লাগবে। দরজায় নক করার শব্দ শুনে আদনান জানতে চায় কে। বাইরে থাকা ব্যক্তি বলে ওঠে, সাহেব, আপনার জন্য লেবুর শরবত আনছিলাম, দরজাটা খুলেন, আমি দিয়ে চলে যাই। আদনান বিরক্ত ভাব প্রকাশ না করে বলে, শরবত এখন লাগবে না, পরে লাগলে জানাবো। ওপাশ থেকে আবারও বলে ওঠে, খালাম্মা আপনাকে খাইয়া লইতে কইছে। আদনান রেগে বলে ওঠে, বলেছি না যে খাবো না, নিয়ে যাও। আর কেউ যেন এসে আমাকে বিরক্ত না করে সবাইকে জানিয়ে দিও। আচ্ছা সাহেব। বলেই ব্যক্তিটি প্রস্থান ঘটায়। আদনান পোশাক পরিবর্তন করে গোসলের জন্য ওয়াশরুমে চলে যায়। আয়নায় নিজেকে দেখতে থাকে। নিজেই নিজের চেহারার পরিবর্তন বুঝতে পারছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে একদিনেই। শুধু একটা রাত সে ঘুমোতে পারেনি। এই মেয়েটা তার ঘুমটাও কেড়ে নিয়েছে ভেবে নিজের জন্য আফসোস হলো আদনানের। আয়নাতে থাকা নিজের প্রতিচ্ছবিকেই জিজ্ঞেস করে ফেলল সে, নওশিনের জন্য অপেক্ষা করা কি ঠিক হবে এত কিছুর পরও? সে কি আদৌ ফিরবে কখনো? নুহাসের সাথে দেখা করে আসার পর প্রীতি আর অনু নিজেদের বাসায় চলে গিয়েছে। তাদের বাড়ি ফেরার জন্য মন কেমন করছিল, তাই বাড়ি ফিরে ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে এখন নওশিন, স্নেহা আর নোয়া রয়েছে। 2 রুম পরে নানা নানির শোবার ঘর। খাওয়া দাওয়া করে নোয়া, স্নেহা আর নওশিন নিজেদের রুমে চলে আসে। বিছানা গুছিয়ে যে যার বিছানায় শুয়ে পড়ে। পাশে থেকে নওশিন রুমের লাইট অফ করে দেয়। বালিশের নিচে থেকে ফোনটা বের করে নুহাসকে কল দিতে থাকে। বাড়ি ফিরে নুহাসকে টেক্সট করেছিল সে। বিকেলে কথা হয়েছে 2 মিনিট। নুহাসের ফোন এখন বন্ধ আছে। নুহাসের সাথে প্রতিদিন কথা না হলেও তার ফোন কখনো বন্ধ পায়নি নওশিন। নওশিন বারবার কাউকে ফোন দিচ্ছে বুঝতে পেরে নোয়া বলে ওঠে, কিছু হয়েছে নিশু? নওশিন নুহাসের ফোনে আবার কল দিতে দিতে বলে, নুহাসকে কল দিচ্ছিলাম, বিকেলে একটু কথা হয়েছিল, তখন বলল ব্যস্ত আছে, রাতে কল দিও। এখন কল দিচ্ছি কিন্তু ফোন বন্ধ। ওর ফোন কখনো বন্ধ থাকে না, আজ হঠাৎ বন্ধ কেন সেটাই বুঝতে পারছি না আমি। স্নেহা বলে ওঠে, ব্যবহার দেখে তো মনেই হলো নুহাস তোকে ভালোবাসে। আমরা আগে ভুলছিলাম, এখন ফোন বন্ধ রাখবে কেন? তোকে খারাপ লাগলে বা প্রেমিকা হিসেবে পছন্দ না হলে তখনই বলে দিত। নোয়া কিছু একটা ভেবে বলে ওঠে, ফোন বন্ধ না করে সিম খুলে রাখতি তো। আমার কেমন যেন খটকা লাগছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে নুহাস তোমাকেই ভালোবাসে। নওশিন ফোনটা রেখে নীরব স্বরে বলে, এতগুলো দিন পর আজকে মনটা ভালো হয়েছিল, ওর বিরুদ্ধে কিছু বলে আমার মনটা খারাপ করে দিও না প্লিজ।
নোয়া আবারও বলে ওঠে, তাহলে মিউচুয়াল পরিচিতি কেউ নেই? তার কোন বন্ধুর সাথে পরিচয় আছে? হ্যাঁ আছে তো, কবির ভাইয়া যে আমাকে রেস্টুরেন্টে আর ওই স্টেশনের ডিটেলস দিয়েছিল, আমি তো কিছুই চিনতাম না। উনিই ছবি দিয়েছিল। ওনাকে কি নক দিব? উনি নুহাসের কাছের বন্ধু। স্নেহা তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ কল দিয়ে দেখ, নুহাস কি ইচ্ছে করে ফোন বন্ধ করেছে নাকি কিছু হয়েছে সেটা জানতে পারবি। আচ্ছা তাহলে কল দেই, দেখি কি বলে। আমার মনে হচ্ছে নুহাসের কোনো বিপদ হয়েছে। নোয়া আশ্চর্যের সাথে প্রশ্ন করে, বিপদ? এরকম কেন মনে হলো? নওশিন আগের মতোই স্বাভাবিকভাবে বলে, ওর ফোন কখনো বন্ধ থাকে না। আমার সাথে সম্পর্ক না রাখলে সেটা তো বলেই দিত। এরকম ভনিতা তো করার প্রয়োজন নেই। নোয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, নুহাস যদি কোনো বিপদে পড়ে তাহলে দোয়া করি তার বিপদ যেন তাড়াতাড়ি কেটে যায়। তোর কথাই যেন সত্যি হয়। আমার ভালো লাগছে না আপু। নুহাস ঠিক আছে তো? স্নেহা নওশিনকে শান্ত করার চেষ্টায় বলে, ফোন বন্ধ থাকা স্বাভাবিক। সে কোনোদিন ফোন বন্ধ করেনি জন্য কি কোনোদিন বন্ধ করতেও পারবে না নাকি? ইস্যু তুই বেশি বেশি অপেক্ষা করছিস। এখন ঘুমিয়ে পড়তো, কালকে কল দিয়ে দেখিস। স্নেহা নোয়া আর কোনো কথা না বলে নিজেরা নিজেদের মতো ঘুমানোর প্রস্তুতি নেয়। অনু আর প্রীতি না থাকায় রুমটা খালি খালি লাগছে। নোয়া আর স্নেহার কোনো কথা না বলায় নওশিন নিজেও পাশ ফিরে শুয়ে পড়ে। ফোনটা রেখে ঘুমানোর চেষ্টা করতে থাকে। ভোর 5টা। সবাই প্রতিদিনের মতোই নামাজের জন্য উঠে নামাজ আদায় করে নেয়। প্রতিদিনের মতোই সবার হাঁটতে বের হওয়ার কথা। নওশিন নামাজ শেষ করে আবার শুয়ে পড়ে। স্নেহা বাইরে হাঁটতে যাওয়ার জন্য ডাকতে এলে জানিয়ে দেয় তার শরীরটা ভালো লাগছে না, তাই সে আজ বাইরে যাবে না। নওশিনকে রেখেই সবাই সকাল সকাল হাঁটতে বেরিয়ে যায়। নওশিন শুয়ে শুয়ে নুহাসের কথা ভাবছিল। এত সকালে ফোন দেওয়া উচিত হবে কিনা সেটা ভাবতে থাকে। কোন সিদ্ধান্তে পৌঁছাবে, ফোন দিলে কি হবে সেসব না ভেবে ফোনটা হাতে নিয়ে পুনরায় কল দেয় সে। ফোনে রিং হতেই নওশিনের মুখে হাসি ফুটে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। ফোন অন হয়েছে মানে নুহাস ঠিক আছে, এটা ভেবেই শান্তি পায় নওশিন। দুবার রিং হলেও ওপাশ থেকে নুহাস কল রিসিভ করে না। নওশিন ভাবে নুহাস হয়তো ঘুমোচ্ছে তাই কল রিসিভ করছে না। এখন ঘুম থেকে উঠলে নামাজটা পড়তে পারবে ভেবে আবার কল দিতেই শুনতে পায়, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একজন কল রিসিভ না করে ফোন বন্ধ করে রেখেছে জন্য অন্যজন কান্নাকাটি কেন করতে হবে? নওশিন, তুই কি এখনো ছোট, বুঝিস না কিছু? আমি আগাগোড়া বলছি ওই ছেলে ভালো না, মুখে মধু নিয়ে কথা বলে। সোজা বাংলা কথায় নুহাস তোকে ঠকিয়েছে, তোর সাথে রিলেশন কন্টিনিউ করতে চায় না। কিভাবে ব্রেকআপ করবে সেটা হয়তো বুঝতে পারছিল না, তাই তোর সাথে যোগাযোগ রাখছে না। নওশিন ভোরবেলা থেকে নুহাসকে কল দিয়ে আর একটাবারের জন্য পায়নি। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। নোয়া আর স্নেহার বাড়ি ফেরার অপেক্ষা করেছিল সে। তারা বাড়ি ফিরে এলে নওশিন ভোরবেলার ঘটনা খুলে বললে উক্ত কথাটি নোয়া বলে নওশিনকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। স্নেহা শুধু নওশিনকে চুপ করতে বলে যাচ্ছে। কান্নার শব্দ বাইরে গেলে নানা নানি চলে আসবে, আর তারা চলে আসলে বড়সড় আকারের একটা ঝামেলা হয়ে যাবে। নোয়া নিজের বিছানা ছেড়ে নওশিনের পাশে এসে বসে, মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। কি হয়েছে কি হচ্ছে সেটা সে নিজেও জানে না, শুধু জানে নওশিনকে ভেঙে পড়তে দেওয়া যাবে না। মেয়েটা ভেঙে পড়লে যে এবার আর উঠে দাঁড়াতে পারবে না, একেবারে নিঃস্ব হয়ে যাবে এবার। নওশিন মাথা তুলে নিজেই নিজের চোখের পানি মুছে ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে, আপু, আমার সাথে কি এবার সব ভুল হবে? আমি ঠকে যাব? নুহাস আমাকে ঠকাবে? কিসে কমতি ছিল আমার, বলো তো? নোয়া কিছু বলার আগেই স্নেহা বলে ওঠে, আমার মনে হচ্ছে তোমরা একটু বেশিই ভাবছো। ওখানে কি হয়েছে সেটা আমরা কেউই জানি না। আর এই যে নওশিন কল রিসিভ করেনি, হয়তো ফোন বন্ধ হয়ে গেছে, হতে পারে না এমন কিছু? নোয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভেবে বলে, হ্যাঁ, কবিরকে একবার কল দে। বিষয়টা আমার কাছে গোলমেলে লাগছে। 2 বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার কথা মনে পড়েছে এবার। জানি না তোর সাথে কি হচ্ছে বা হবে। নোয়ার কথা শুনে সন্দিগ্ধ চোখে তাকায় নওশিন।
থেমে থেমে জিজ্ঞেস করে, কি মনে হচ্ছে আপু? আমাকে বলো প্লিজ। স্নেহা নওশিনের ফোনটা নিয়ে নওশিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, ভাবাভাবি বন্ধ করে তুই কল দে, ওনার কাছেই জানতে পারবি কি হচ্ছে বা হয়েছে। নোয়াও বলে ওঠে, কি হচ্ছে সেটা জানার মাধ্যম তো আছেই, চিন্তা করিস কেন, ফোন লাগা জলদি। নওশিন ওড়না দিয়ে চোখ মুখ মুছে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। নুহাসের বন্ধু কবিরের ফোন কল দেয়। প্রথমবার রিং হয়ে কেটে গেলে নোয়া আবার কল দিতে বলে। নোয়ার কথা শুনে নওশিন আবার কল করে। দ্বিতীয়বারে কল রিসিভ হয়। নওশিন সালাম দিতেই ওপাশ থেকে ঘুম জড়ানো গলায় সালামের জবাব আসে। নওশিন মলিন মুখে বলে, ভাইয়া এত সকালে আপনাকে কল করা উচিত হয়নি, কিন্তু কল না করেও উপায় পাচ্ছিলাম না। আমি নওশিন, আমাকে চিনেছেন? নওশিনের পরিচয় পেয়ে ওপাশে থাকা ব্যক্তি তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে। চক্ষু ডলে স্ক্রিনে থাকা সেভ করা নম্বরটি দেখে নেয়। চকিতে বলে, হ্যাঁ আপু বলো। নওশিন স্নেহা আর নোয়ার দিকে একবার করে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলে, ভাইয়া নুহাস ঠিক আছে? ওর কোনো বিপদ হয়নি তো? আমি ওকে ফোনে পাচ্ছি না। গতকাল দেখা হয়েছিল, তখন তো ভালোই ছিল। বাসায় আসার সময় গাড়ি ছাড়া অবধি স্টেশনে দাঁড়িয়েছিল। বাসায় ফিরে বিকেলে কথা হয়েছিল, ব্যস্ত ছিল জন্য রাতে কথা বলবে বলেছিল। রাতে ওকে ফোনে পাইনি, ফোন বন্ধ। সকালে 2বার রিং হলেও পরে আবার ফোন বন্ধ। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া। কবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তাকে চুপ থাকতে দেখে নওশিন কিছু একটা বুঝতে পেরে বলে, ভাইয়া আমি সব কিছু শুনতে প্রস্তুত, আপনি আমাকে বলতে পারেন। নওশিনের জন্য কবিরের খারাপ লাগা শুরু হয়েছে। কিছু লুকোতেও ইচ্ছে করছে না তার, সত্যিটা বলতেও মন সায় দিচ্ছে না। তবুও নিজেকে শক্ত করে বলে ওঠে, কি যে বলি আপু, আপনাকে সত্যিটা বলার সাহস আমার হচ্ছে না। বলেন ভাইয়া। কবির কিছুক্ষণ চুপ করে থেকে সত্যিটা বলবে বলে সিদ্ধান্ত নেয়। নওশিন আরেকবার জিজ্ঞেস করতে বলে, রাতে নুহাসের কাজিনের সাথে বিয়ে হয়েছে। ও একবার বলেছিল ওর কাজিন ওকে পছন্দ করে, নিজের কথা কখনো বলেনি। আমার মনে হয় ওদের সম্পর্ক ছিল। ফোনটা হাত থেকে ধপ করে মেঝেতে পড়ে যায়। নিশ্চুপ হয়ে যায় নওশিন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। ফোনের ওপাশ থেকে কবির হ্যালো হ্যালো করে যাচ্ছে। কলটা লাউড স্পিকার করা ছিল। নোয়া আর স্নেহা দুজন মিলে দুপাশ থেকে জড়িয়ে ধরে। নওশিন নিজের দুহাত দিয়ে মুখ চেপে ধরে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে একটা চিৎকার দিয়ে কান্না করে ওঠে। দুপুর 3টা। নওশিন মন খারাপ করে জানালার পাশে বসে আছে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। চোখের রং লাল হয়ে গেছে, ফুলেও গেছে খানিকটা। নুহাসের এমন একটা কাজের পর সে নিজেকে কোনোভাবে সামলে উঠতে পারছে না। সকালে খাওয়া দাওয়া করেনি। দুপুরে খাওয়ার জন্য নোয়া ডাকতে এলেও খেতে যায়নি। নোয়া নিজেই খাওয়া দাওয়া শেষ করে প্লেটে নওশিনের জন্য খাবার এনেছিল। জোর করে 2-3 লোকমা নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছে। সকাল থেকে নওশিন একভাবেই জানালার পাশে বসে আছে। কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিল না। নোয়া তাকে বারবার বুঝিয়েছে এখন কোনোভাবেই ভেঙে পড়া যাবে না। নোয়া আরও বলেছে তার এখন আদনানের বিষয়ে ভাবা উচিত। কোনো মানুষই নিজের চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসতে পারে না। তাই নওশিনের উচিত যা হয়েছে তা ভুলে গিয়ে আদনানের বিষয়ে ভাবা। রুমে 3 জনই ছিল। স্নেহা ঘুমাচ্ছিল, নোয়া শুয়ে শুয়ে ফোন দিচ্ছিল। নওশিন জানালার পাশে থেকে উঠে নোয়ার কাছে যায়। নওশিনকে দেখে নোয়া মুচকি হেসে বলে, আয় এদিকে আমার কাছে বস। নওশিনের চোখ গাল মুছে দিতে দিতে আবার বলে, দেখিস একটাবার নিজেকে এই এক বেলায় নিজের কি অবস্থা করেছিস। আল্লাহ, আর কতবার তোকে বলবো ওই ছেলে তোর জন্য সঠিক ছিল না। নওশিন নোয়ার কথার উত্তর না দিয়ে বলে, আপু আদনান স্যারের নাম্বার পাওয়া যাবে? নানা ভাইয়ের কাছে কি ওনার নাম্বার আছে? নওশিনের কথায় নোয়ার মুখে হাসি উঠে যায়। সে বলে, তুই ওনার সাথে কথা বলবি? তুই এখানে বস, আমি এক্ষুনি নানা ভাইয়ের কাছ থেকে নাম্বার এনে দিচ্ছি। না না, তোমাকে কষ্ট করে নাম্বার এনে দিতে হবে না, আমি নিজেই যাচ্ছি। নানা ভাই তোকে এই অবস্থায় দেখলে কষ্ট পাবে। নানা ভাই জানে, দেখেছে আমাকে। নানা ভাই জানে? হ্যাঁ, তোমরা দুপুরে খাচ্ছিলে তখন নানা ভাই আমার রুমে এসেছিল। নানা ভাই অনেকক্ষণ কথা বলেছে এসব নিয়ে। আগে যতটা খারাপ লাগছিল এখন আর ততটা লাগছে না। ওকে তো ঘৃণা লাগছে আমার।
নওশীন নিজের কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। তার নানা বাহিরেই চেয়ার পেতে বসেছিলেন। নওশীন ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। নওশীনকে আসতে দেখে মুহিব শেখ বলে ওঠেন, ঘুম আসছে না? নওশীন মাথা ঝাঁকিয়ে বলে, না, ঘুম আসছে না। নানা ভাই আদনান সাহেবের নাম্বার আছে, ওনার নাম্বারটি দেওয়া যাবে? মুহিব শেখ হাসি মুখে জিজ্ঞেস করে, তুই কি তার সম্পর্কে ভাবতে চাচ্ছিস নানা ভাই? হ্যাঁ। আচ্ছা, ওনার সাথে বের হলে কি তোমরা কেউ মাইন্ড করবে? আমার বাড়িতে ভালো লাগছে না। আজকেই হ্যাঁ বলছি, এটাই প্রথম আর এটাই শেষ। এরপর এরকম আর কোনো আবদার করবে না। আমার ফোনটা নাও, এখানে নম্বর সেভ করা আছে। নওশীন মুহিব শেখের হাত থেকে ফোনটা নিয়ে আদনানের নাম্বারটা নেয়। নানার সাথে আরও কিছু কথা বলে রুমে চলে আসে। নওশীনকে রুমে আসতে দেখে নোয়া বলে ওঠে, পেয়েছিস নাম্বার? হ্যাঁ, পেয়েছি। কল দিবি? কল না দিলে নাম্বার কেন নিলাম? কি বলবি? দেখো কি বলি। নওশীন আর কোনো কথা না বলে ফোনটা নিয়ে জানালার কাছে চলে যায়। আদনানের নাম্বারটি বের করেই কল দেয়। রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হয়ে যায়। নওশীন কাঁপা কাঁপা গলায় সালাম দেয়। আদনান নওশীনের কলে বেশ অবাক হয়। অপ্রস্তুতভাবে বলে ওঠে, হঠাৎ কল দিলে যে, কোনো প্রয়োজন? আপনি আমাকে বিয়ে করবেন? আপনি আমাকে বিয়ে করবেন? গাড়ি থামায় আদনান। গাড়ির চলন্ত অবস্থায় কিছু শোনা যাচ্ছিল না। ফোন বেজে ওঠা স্ক্রিনে নওশীনের নাম্বার দেখেই রিসিভ করেছিল সে। ফোনটা কানে নিয়ে বলে, কিছু বললে? নওশীন কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমাকে বিয়ে খেতে নিয়ে যাবেন? আমার যেতেই হবে। কার বিয়ে? চলুন, আমি আপনার সাথে গেলেই দেখতে পাবেন। আপনি রেডি? 10 মিনিট লাগবে। আপনি কোথায়? বাড়ি গিয়েছিলাম, এখানেই ফিরছি। আপনাদের বাড়ির ওখানে যেতে 5-7 মিনিট লাগবে। ঠিক আছে, বাসায় আসুন। নওশীন কল কেটে দিয়ে রেডি হতে শুরু করলো। নোয়া বসে বসে নওশীনের কাণ্ড দেখছে। মনে মনে একটাই ভয় পাচ্ছে, বিয়ে বাড়ি গিয়ে কোনো ঝামেলা যেন না বাধায়। নওশীনের তৈরি হওয়া শেষ হলে নোয়া এসে বলে, তুই কি নুহাসের বাড়িতে যাচ্ছিস? বুঝতে পারোনি? এটা নিম্ন মানসিকতার পরিচয়। তার ইচ্ছে হয়েছে, বিয়ে করেছে, তুই কেন সেখানে যাবি? তাও আবার আদনান সাহেবকে নিয়ে। উনি একজন গণ্যমান্য ব্যক্তি। শিক্ষা তো আমি দিবই, চিন্তা করতে হবে না তোমার। আমি সিন ক্রিয়েট করব না, অতটুকু জ্ঞান আমার আছে। তবুও আমার মনে হয় এসব না করাই ভালো। জীবনে অন্য কিছুর সম্মুখীন হতে হবে, সব কিছুর মোকাবেলা না করে কিছু ছেড়ে দিতে হয় ভালো থাকতে। আমি পারছি না আপু, থাকো, আসছি। নওশীন রুম থেকে বের হয়ে বাইরের দিকে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কিন্তু আদনান বাড়ির ভেতরে নেই। তার মানে সে বাড়িতে আসেনি। নওশীন সামনের দিকে এগোতে থাকে। বাড়ি থেকে বের হয়ে সামনে এসে দেখে তার নানা মুহিব শেখ ছোট বাগানটা পরিষ্কার করেছিলেন। নানাকে বলে বিদায় নিয়ে বের হয়ে আসে সে। বের হতে দেখে আদনান গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে। বাড়িতে না প্রবেশ করার বিষয়টা নওশীনের কাছে একটু কেমন যেন লাগে। নওশীনকে এগিয়ে আসতে দেখে আদনান বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। গাড়িতে উঠতে উঠতে নওশীন বলে, এখানে অপেক্ষা করছিলেন কেন? আমি তো বলেছিলাম ভেতরে যেতে। সমস্যা নেই, বাড়িতে না গেলেও বাড়ির সামনেই তো ছিলাম। আদনান গিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি ধীরে ধীরে চলা শুরু করে। সামনের দিকে মনোযোগ দিয়েই বলে, কোথায় যেতে হবে আমাকে কিছু বলনি তুমি? নওশীন জায়গার নাম বলতেই আদনানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সেখানেই তো আদনান নওশীনকে একটা ছেলের সাথে দেখেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। আদনানকে চুপ থাকতে দেখে নওশীন বলে ওঠে, চুপ করে আছো কেন? আজ শরীর ভালো? দেখে কি মনে হচ্ছে? আমি তো সাইকোলজি ভালো পারি না, মানুষকে পর্যবেক্ষণ করে বলতেও পারি না সে কেমন আছে। ভালো আছি। দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ। আমরা কার বিয়ে খেতে যাচ্ছি? বিয়ে খেতে যাচ্ছি বলতে বর বউকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি। একা? না, আপনি যাচ্ছেন আমার সাথে। আমি কোন পরিচয়ে যাচ্ছি? এত সব আপনার ভাবতে হবে না, আপনি ড্রাইভ করুন। আদনান আর কিছু বলে না, চুপচাপ গাড়ি চালাতে থাকে। স্টেশনে পৌঁছতে খুব একটা সময় লাগে না তাদের। স্টেশনে এসে পৌঁছতেই স্টেশনের অপর পাশে এগিয়ে যেতে বলে নওশীন, কারণ সে যতটুকু জানে নুহাসের বাড়ি এদিকে যাওয়ার কথা। সামনে একটা ব্রিজ পড়লে সেটা পার হয়ে একটা লোককে দেখে নওশীন আদনানকে
গাড়ি থামাতে বলে। আদনানও দেরি না করে গাড়ি থামায়। নওশিন আদনানকে জিজ্ঞেস করতে বলে আশেপাশে কোনো বাড়িতে বিয়ে হচ্ছে কিনা। নওশিনের কথায় আদনান এবার বেশ অবাক হয়। আগে কাউকে কিছু জিজ্ঞেস না করে নওশিনকে বলে, আশেপাশের কোনো বাড়িতে বিয়ে হচ্ছে কিনা সেটা আমি জিজ্ঞেস করতে কেন যাব? তুমি কোন বাড়িতে বিয়ে খেতে আসছো? সরি, বউকে শুভেচ্ছা জানাতে এসেছো? আমাকে ক্লিয়ার করে এখনই বলো। নওশিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, গতকাল পর্যন্ত যে মানুষটা আমার ভালোবাসার মানুষ ছিল তার বিয়েতে শুভেচ্ছা জানাতে এসেছি। আদনান যেন এবার আকাশ থেকে পড়ে। নওশিনের দিকে সে এতক্ষণও ভালোভাবে দেখেনি। এতক্ষণে বুঝতে পারলো নওশিনের চোখ কিছুটা ফুলে গেছে। আদনান বুঝতে পারে নওশিন খুব কান্নাকাটি করেছে। আদনান বিষয়টা ভালোভাবে জানতে নওশিনকে বলে, আপনার প্রেমিক আপনাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছে। একজন নারীর এত গভীর ভালোবাসা ভুলে সেই পুরুষ অন্য কাউকে কিভাবে বিয়ে করে নিতে পারলো? নওশিন ঠোঁটে মিথ্যে মুচকি হাসি ফুটিয়ে বলে, পারলো তো, খুব ভালোভাবেই পারলো। পুরুষের হয়তো জানা নেই নারী যেমন ভালোবাসতে পারে নারী তেমন ঘৃণাও করতে পারে। কোনো পুরুষের প্রতি তখন সেটা ভালোবাসার চেয়েও বেশি বড় আকার ধারণ করে। নওশিন কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ওঠে, ওই লোক তো চলেই গেল। আপনি প্লিজ একটু বের হয়ে কাউকে জিজ্ঞেস করবেন আশেপাশে কোনো বাড়িতে বিয়ে হচ্ছে কিনা। আমি আসলে বাড়ি চিনি না, তবে এই এরিয়াতেই যে বাড়ি এটা আমি নিশ্চিত। এখন বলো তো, তুমি বাড়িতে এখন গিয়ে কি করবে? তাও তো বিয়ে হয়ে গেছে, এমন তো না যে বিয়ে হয়নি। তুমি বিয়ের আসরে গিয়ে বিয়ে ভেঙে দিবে? না, বিয়ে তো ভাঙবো না, আমি শুধু তাদের বিয়েতে শুভেচ্ছা জানাবো। কথা দিচ্ছ? জি একদম পাক্কা প্রমিস। আদনান গাড়ি থেকে বের হয়ে বাইরে যায়। নওশিন গাড়িতে একা একা বসে ব্যাগে থেকে নুহাসের সাথে সম্পর্কের প্রথম মাসে পাওয়া গিফটগুলো বের করে দেখে, আবার ব্যাগের ভেতরেই রেখে দেয়। মিনিট দুয়েক পরেই আদনান ফিরে এসে গাড়ির সিটে বসে। নওশিনকে জানায় সামনে আরেকটা ব্রিজ, ব্রিজের সাথে নিচের দিকে একটা বাড়ি, ওখানেই বিয়েটা হচ্ছে। গাড়ি আবার চলা শুরু করে। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে নির্দিষ্ট স্থানে থেমেও যায়। আদনান নওশিনকে গাড়ি থেকে নামতে বলে। সে নিজেও বুঝতে পারছে নওশিনকে তার ইচ্ছেতে এসব করতে দেওয়া উচিত হচ্ছে না, তবুও কোনোভাবে মনে হচ্ছে কিছু সময় অন্যরকম কিছু করে মানসিক শান্তি পাওয়া গেলে হয়তো সেটা করা উচিত। আদনান গাড়ি থেকে নামার আগে মুখে মাস্ক আর চশমাটা পরে নেয়। গাড়ি থেকেই বের হয়ে নওশিনের কাছে এসে দাঁড়ায়। নওশিনের ভেতরে যেতে ভয় লাগছে। প্রিয় মানুষের পাশে আজ যে অন্য কাউকে দেখবে, প্রিয় মানুষের সাথে অন্য কাউকে দেখার মতো দুর্ভাগ্য হয়তো আর কোনো কিছুতেই নেই। নওশিন আবার ভাবে নুহাস তো আর প্রিয় মানুষ নেই, সে কঠিনভাবে অপ্রিয় মানুষ হয়ে গেছে। সে একজন প্রতারক, মিষ্টি কথায় সে তাকে এতদিন ঠকিয়েছে। নওশিনের ভাবনায় আদনান ছেদ ঘটায়। এপাশে ওপাশে তাকিয়ে জিজ্ঞেস করে, এখানে দাঁড়িয়ে থাকবে? নওশিন আদনানের দিকে তাকায়। আপনি বরং গাড়িতেই থাকুন, আমি একাই যেতে পারবো। আপনাকে এখানে কেউ চিনলে সমস্যা হয়ে যাবে। হয়তো তোমার খুশির জন্য সব করতে পারবো। মানুষ সবসময় ভুল মানুষেই আটকে যায়। আমিও কেমন বাজেভাবে আটকে গিয়েছি। আমি আটকে ছিলাম তার মাঝে, আর আপনি আমার মাঝে। আমরা দুইজনই পরিস্থিতির শিকার। হয়তো, তবে আমার ভাগ্য হয়তো আপনার মতো হবে না। আপনি নিশ্চয়ই আপনার প্রাক্তনের মতো অন্য কাউকে বিয়ে করে নেবেন না। আমার এখন কাউকে ভালোবাসতে ভয় লাগবে। সেটা দেখা যাবে, এখন চলো। নওশিন সেখানেই দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আদনান নওশিনের অবস্থা বুঝতে পারে, মুচকি হেসে বলে, ভেতরে যেতে ভয় লাগছে? আরে আমরা তো জাস্ট নতুন বরবউকে দেখতে যাচ্ছি, ওখানে গিয়ে মন খারাপ করা একদম চলবে না। নওশিন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। আদনান এবার নিজেই নওশিনের দিকে হাত বাড়িয়ে দেয়। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত পথটা একটু ঢালু বিধায় নওশিনকে সাহায্য করতে হাত বাড়ায় আদনান। নওশিন আদনানকে বলে, জীবনের কত খারাপ সময় পার করেছি, আর এইটুকু রাস্তা শেষ করতে পারবো না? চলুন তো। আদনান আর কিছু না বলে নওশিনকেই আগে আগে যেতে বলে। নওশিন রওনা দিলে সেও পিছন পিছন যায়। বাড়িতে জমজমাট আয়োজন। বাড়িটাও বিশাল আকারের। গ্রামের বড় বাড়ি যেমন হয়, এই বাড়িটাও তার অন্যথা নয়। বাড়ির আনাচে কানাচেও লোকে লোকারণ্য। বিয়েতে যাদের দাওয়াত করা হয়েছে তারা খাওয়া দাওয়া শেষ করে বের হচ্ছে। একপাশেই ছোট একটা জায়গা সাজানো, সেখানে ফাঁক ফোকর দিয়ে নতুন বউকে কিছুটা দেখা যাচ্ছে।